সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1171তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলার ছেলে মুরাদের জীবনের চরম কষ্টকর, লজ্জাজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল হজে নেওয়ার নাম করে শাশুড়িকে বিক্রি করে পতিতালয়ে। এই গল্পটা এরকম একটা গল্প যে পুরোটা গল্প শোনার পরে আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি মাঝে মাঝে বলি যে এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট হচ্ছে মানুষ জাতি। মানুষ হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। এটা বলার পরে অনেকে আপনারা কমেন্ট করেন, অনেকেই বলেন যে আপন ভাই, আপনি নিজেও তো মানুষ। বিশ্বাস করেন, এমন সব ঘটনা পায় যে ঘটনাগুলো পড়ার পরেই নিজেকে মানুষ বলে এই সমাজে পরিচয় দিতে ঘৃণা লাগে। কথাগুলো কেন বললাম, আপনি আজকের মুরাদের জীবনের গল্পটা শুনুন, তবে সবাই বুঝতে পারবেন। সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে মুরাদের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমাকে শুনবেন এবং গল্প শেষে মুরাদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2জন ভাই সহ বড় 1জন বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 3 ভাই। আমাদের পরিবারটা ওই জেলারই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের এলাকাতে আমার বাবার অনেক বড় একটা হোটেল আছে। আমার আব্বা ওই হোটেল চালায়। আমি খুব ছোটবেলা থেকে এটাই দেখে আসছি। এবং আমার বাবা ছিলেন একজন মুরিদ, একটা পীরের মুরিদ ছিলেন। এজন্য প্রতি বছরে আমার বাবা ওই পীরের দরবারে চলে যেতেন। ওখানে 1 থেকে 1.5 মাসের মতো সেখানে থাকতেন এবং সেখান থেকে আমার বাবা ফিরে এসে দোকানপাট চালাতেন। আমার বড় যে 2 ভাই ছিল এবং বড় যে বোন ছিল, তারা যথেষ্ট পরিমাণের ভালো ছিল। আব্বা আমার কথাবার্তা শুনতো, ঠিকমতো পড়াশোনা করতো, ভালো পথে চলতো। কিন্তু ভাই বোনদের মাঝে সবচেয়ে বেশি লাফাঙ্গা এবং সবচেয়ে বেশি দুষ্টু ছিলাম আমি কোনোভাবে আমার আব্বা আম্মা দাদা দাদি কাকা ফুফি কারো কথাই শুনতাম না, কারো কথাই মানতাম না। প্রচণ্ড রকমের দুষ্টুমি, শয়তানি, ফাইজলামি, বদমাশি এসব করেই বেড়াতাম। আমি আমার শিক্ষা জীবন করেছি মাত্র প্রাইমারি স্কুলের পর্যন্ত। আমি যখন হাই স্কুলে ওঠার পরে আমি আর স্কুলে যেতাম না। আমার মা যখন আমাকে বই নিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠাতো, আমি তখন স্কুলে যাওয়ার নাম করে বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় চলে যেতাম। সকালবেলা বের হতাম স্কুলের নামে এবং সারাদিন বন্ধু বান্ধবের সাথে এলাকাতে ঘোরাফেরা করে দেন বিকেলবেলা যখন স্কুল ছুটি হইতো ওই সময় বাড়িতে আসতাম। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আমাদের স্কুলের শিক্ষক আমার আব্বার হোটেলে খেতে আসে এবং খেতে আসার পরে আমার আব্বাকে আমাদের ওই শিক্ষক বলতেছে, কী ব্যাপার, মুরাদ তো এখন আর স্কুলে যায় না, ওর পড়াশোনা কি বন্ধ করে দিয়েছেন? আব্বা তখন স্যারকে বলে যে না, ও তো প্রতিদিন স্কুলে যায়। বলে না, ও তো আজকে অনেকগুলো দিন অ্যাবসেন্ট। আমি তো ওর ক্লাসের প্রথম বিষয়টা আমিও পড়াই, তো আমি তো রুল কল করি, ও তো অনেক দিন অ্যাবসেন্ট। এবং এই কথা শুনে আমার আব্বা অনেক বেশি রেগে যায়। রেগে গিয়েও আমার আব্বা ওই রাগ আমার উপরে বুঝায় না। আব্বা এর পরের দিন যথারীতি আমি যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হই, আমার বাবা আমার পিছনে আমাকে ফলো করে এবং আমাকে ফলো করতে করতে একটা পর্যায়ে আব্বা দেখে যে আমি স্কুল ব্যাগে করে বইয়ের পাশাপাশি আরও কিছু কাপড় চোপড় নিয়ে যেতাম এবং আমি একটা জায়গায় গিয়ে ওই স্কুল ড্রেস চেঞ্জ করে ব্যাগে ঢুকে অন্য পোশাক আশাক পরে আমি ঘুরতে চলে যাই, স্কুলে যাই না। এবং এইটা দেখার পরে আমার আব্বা তখন তার লোকজন দিয়ে আমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসে। আমাদের এলাকাতে একটা মাঠ ছিল, ওই মাঠের মধ্যেই ঘোরাফেরা করতাম, খেলাধুলা করতাম, সারাদিন ওই মাঠের মধ্যেই থাকতাম। ওইখান থেকে আব্বা তার হোটেলের কর্মচারী দিয়ে আমাকে ওখান থেকে ধরে নিয়ে আসে বাসায়। এবং বাসায় আনার পরে আমার আব্বা আমাকে প্রচণ্ড রকমের মারে। আমার জীবনে কোনোদিন কোনো চোরকে আমি এভাবে মারতে দেখি নাই। আমাকে এত পরিমাণের মারে যে আমার দাঁতে মুখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। আমার আম্মা চিৎকার করে আবার পায়ে চেপে ধরে, তো আব্বা আমাকে মায়ের দেওয়া থামায়। এরপরে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে, আমার হাত পা বেঁধে রাখে, প্রচুর পরিমাণে নির্মম নির্যাতন আমার উপরে চালায়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন আমার মা বলল যে ওর তো এইভাবে বাসায় বন্দি করে কয়দিন রাখবেন, ও তো মেয়ে মানুষ না, ও তো ছেলে মানুষ, ওকে তো বাইরে যেতেই দিতে হবে। তো দেখেন ও কী বলে। আমি তখন অনেকটা ঠান্ডা হয়ে গেছিলাম। আগে যেরকম রাগ করতাম
অভিমান ছিল বা অনেক করতাম, তখন অনেকটা শান্ত হয়ে গেছি। ঘরের মধ্যে থাকতে থাকতে আব্বা ঘরে আটকায় রাখতো, খুব বেশি শান্ত হয়ে যায়। অ্যান্ড একটা পর্যায়ে আব্বু তখন আমাকে জিজ্ঞেস করে, তুই কি থাকবি না আমার বাড়ি থেকে চলে যাবি? যদি তোর চলে যেতে মন চায় তাহলে তুই চলে যা, আমার আর কোনো ক্ষতি করিস না, তোর চোখ যেদিকে যায় তুই সেদিকে চলে যা। আমি আমার মনকে বুঝাবো যে আমার 2টা ছেলে, আমার 3টা ছেলে না, আমার 2টা ছেলে, এটাই আমি আমার মনকে বুঝাবো, তোর যেদিকে খুশি তুই সেদিকে চলে যা, তুই আমার পরিবারে থাকিস না। আর যদি থাকতে হয় তাহলে আজকে থেকে ভালো হয়ে যা, যা করছিস যেটাই করছিস এখন থেকে ভালো হয়ে যা। এই কথা বললে পরে আমার আব্বু তখন করে কি, এই সব বলে আমাকে ছেড়ে দেয়। এবং শুধু যে ছেড়ে দেয় তা না, আমাকে আব্বু একদম টোটালি ছেড়ে দেয়। আমি যদি কোথাও চলে যাই আমাকে বলে যে ও যদি চলে যেতে চায় তাহলে কিন্তু ওকে আটকাবা না, ও যেখানে খুশি সেখানে চলে যাক, ওকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমিও তখন আমার মতো করে বাড়ির মধ্যে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করি, এবং এমন করতে করতে নিজের ভিতরে একটা বুঝ চলে আসে যে না, এভাবে তো হতে পারে না। আমার আব্বা তো ঠিকই আমাকে বলে, আমার আশেপাশের বন্ধুরা পড়াশোনা করে। তখন আমি আমার আব্বার তখন আবার পুনরায় আবার ধরলাম যে আব্বা ঠিক আছে, আমি যা করার তা তো করছি, বাট আমি এখন আর এরকম করব না, আমি একদম ভালো হয়ে যাব। আপনি একটা কাজ করেন, আমাকে আবার স্কুলে ভর্তি করাই দেন। আমার আব্বা তখন বলে যে না, এটা অসম্ভব, আমি তোমাকে আর স্কুলে ভর্তি করাবো না, তোমার পড়াশোনা আর করতে হবে না, যদি তুমি কিছু করতে চাও তো আমার হোটেলে আসো, হোটেলে এসে কিছু করো। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আব্বা আমাকে এখন আর পড়াশোনা করাবে না, তাহলে আমি আব্বুর সাথে হোটেলেই বসবো। তো আমার একটা চিন্তা ভাবনা ছিল আব্বা সম্ভবত আমাকে হোটেলের ক্যাশে বসাবে, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু আমি দেখলাম যে আব্বা আমাকে ক্যাশে না বসায়া, আমি যেদিন সকালবেলা হোটেলে গেলাম আব্বা আমাকে পিছনে পাঠাইলো, মানে যেখানে আপনার আঁটি বাসন টাসন যে মানুষ খাওয়া দাওয়া করে এগুলো ধোয়ার জন্য মহিলাদের সাথে। তো আমার কাছে তখন অনেকটা খারাপ লাগলো যে আব্বা আমাকে দিয়ে এই কাজ করাবে, আমি আমার আব্বার সন্তান, উনি কীভাবে পারবে। আমি দেখলাম তখন আমার আব্বা আমার উপরে খুব বেশি রাগান্বিত। যখন রাগান্বিত দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে আব্বা যেটা করতে বলে আমি সেটাই করব। আমাকে হাঁড়ি পাতিল মাজতে বলে আমি হাঁড়ি পাতিলে মাজবো। এরপরে আমি আমার আব্বুর কথা মতো ওই হাঁড়ি পাতিল মাজতে শুরু করি। এভাবে 1 মাসের মতো কেটে যায়, কিন্তু কোনোভাবে আমার আব্বার মনে আমার জন্য কোনো দয়া মায়া আসে না। বাড়িতে যাই, বাড়িতে গেলে পরে আম্মুর কাছে আম্মু জিজ্ঞেস করে যে তোর কী কাজ করে, আমি বলে আমি ক্যাশে বসি। তা আমি আম্মুর কাছে এটা বলি না যে আমি হোটেলে এরকম হাঁড়ি পাতিল মাজি। এরই প্রায় 1.5 মাস পরে একদিন আমার আম্মু হোটেলে আসে, হোটেলে হয়তো অন্য কোনো একটা কারণে আসে, এবং এসে দেখে যে ক্যাশের মধ্যে আরেকটা ছেলে বসে আছে, আমাদের দোকানে কাজ করে একটা ছেলে, ও বসে আছে। পরে আমার আম্মা বললো যে মুরাদ কোথায়, বলো তো পিছনে। আমার আম্মা তখন পিছনে গেল এবং পিছনে গিয়ে দেখে যে আমি হাঁড়ি পাতিল মাজতেছি, আঁটি বাসন পরিষ্কার করতেছি। এটা দেখে আম্মু ওই জায়গার মধ্যে কান্না করে দিছে, এবং কান্না করে দিয়ে আম্মা আমাকে বলে এখান থেকে উঠে আয়। আমি তখন বললাম যে না, আমি কাজ করি, আব্বু আমাকে বলছে এইসব কাজ করার জন্য। পরে মা আমাকে ওখান থেকে উঠে বাসায় নিয়ে গেল, এবং বাসায় নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আব্বা যখন হোটেল ক্লোজ করে বাসায় আসছে, আমার আম্মা আমার আব্বুর সাথে প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে, যে আমি ছেলেকে ফালসি হোটেলের মানে করার জন্য, হাঁড়ি পাতিল মাজার জন্য আপনি মহিলাদের সাথে আমার ছেলেকে দিয়ে হোটেলে হাঁড়ি পাতিল মাজাইতে আসেন, কী এমন অন্যায় করছে আমার ছেলে। এরকম তো অনেকেই করে, স্কুলে যাওয়ার নাম করে স্কুলে যায় না, পালায়া যায়, এরকম তো অনেক কিছুই করে, তা আপনি কেন আমার ছেলের এটাতে কাজ দিলেন? তো এরকম বকাবাদ্য করছে। আমার আম্মু বলে যে তোর আর যাওয়ার দরকার নেই, তুই আর হোটেলে যাইস না, তোর হোটেলে আর কাজ করতে হবে না। এরপর আমি 2-3 দিন বাড়িতে থাকি, এবং 2-3 দিন পরে আমার আব্বা একদিন আমার বলতেছে চল হোটেলে চল। আমি আম্মুর দিকে তাকাইছি, আম্মু তখন আমাকে ইশারা দিছে যাওয়ার জন্য। পরে আব্বুর সাথে গেলাম, পরে আব্বু ওই দিনই আমাকে ডিরেক্টলি ক্যাশে বসাইছে, যে ক্যাশে বসবি, ক্যাশ দেখাশোনা করবি, হোটেলে ম্যানেজারি করবি। এবং তখন থেকে আমি হোটেলের ম্যানেজার হই। তবে ভাই একটা সত্য কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যদি হোটেলের পিছনে ডিউটিটা না করতাম, আমি বাবুর্চির চালাকি বুঝতে পারতাম না, এবং হোটেলের যে মূল বিষয়, মানে একটা হোটেল মূলত চলে হচ্ছে হোটেলের পিছন সাইড। একটা ম্যানেজার বা হোটেলের একটা মালিক যদি হোটেলের পিছন সাইড মানে রান্নাঘরটাকে ঠিকমতো রাখতে পারে, তাহলে হোটেল ভাই ঠিকমতো চলে। হোটেলের মূল আয় ব্যয় ডিপেন্ড করে রান্নাঘরের উপরে। তো আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ হাঁড়ি পাতিল মাছি পিছনে ছিলাম, তখন আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি তখন ভালোই দোকানদারি করতেছি। আমার আব্বু আমাকে খুব আদর করে, যত্ন করে, ভালোবাসে। এভাবে প্রায় দীর্ঘ 7 বছরের মতো আমি আব্বুর হোটেলে চাকরি করি। তো 7 বছর চাকরি করতেছি, পড়াশোনা করি না, হোটেলে চাকরি করি। এরকম করতে করতে আমাদের পাশে, আমাদের হোটেলের পাশে একটা স্কুল ছিল, একটা হাই স্কুল ছিল। তো আমি কিন্তু কোনোদিনও ভাই কোনো দিকে তাকাইতাম না, কারোর প্রতি কোনো আকর্ষণ ছিল না, কোনো দিকে তাকাইতাম না, নিজে নিজে পড়াশোনা করতাম, নিজের পড়াশোনার প্রতি নিজেরই ফোকাস ছিল, নিজের কাজের প্রতি নিজের ফোকাস ছিল, কখনো কোনো দিকে তাকাইতাম না, মানে খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করতাম। তো ওই সময় প্রায় 7 বছর পরে হঠাৎ করে আমাদের হোটেলে মানে ওইখানে একজন লোক আসে, ওনার মেয়েরে নিয়ে, মানে উনি একজন লোক, মানে উনি হচ্ছে একটা ব্যাংকে চাকরি করে, এখানেই একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে। তিনি আইসা ওনার মেয়ে প্রতিদিন আমাদের হোটেলে নাস্তা করবে, মানে আপনার টিফিনের সময়, লাঞ্চের সময় আইসা নাস্তা করবে, সিঙ্গারা টিঙ্গারা যা খাবার খাবে আমি যাতে লিখে রাখি। তো
তো এরকম করে উনি তখন ওনার মেয়েরে এখানে দেওয়া যায়, মানে এই জায়গায় দেওয়া যায় যে প্রতিদিনে সেখানে নাস্তা করবে আর আমারে বলে তুমি লিখে রাখবা মাস শেষে বিল কত আসে এটা আমি দিয়ে দিব। তো এরপরে মেয়েটা মাঝে মাঝে আসতো, হোটেলে আসতো, নাস্তা করতো, আমি বসে থাকতাম। এরকম করতে করতে না ভাই একটা পর্যায়ে এই মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। এরকম কিন্তু আমার জীবনে কোনোদিন কারোর প্রতি কোনো রকমের ভালো লাগা কাজ করে নাই। এই মেয়েটার প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। ওর দিকে তাকায় থাকি, ও মানে সিঙ্গারা খায়, অনেক সময় মানে আপনার পরোটা খায় বা মাঝে মাঝে ভাতও খায়। তো আমার খুব ভালো লাগে ওর দিকে এরকম করে তাকায় থাকতে থাকতে প্রায় মাস দেড়েকের মতো কেটে যায়। পরে একদিন আমি জিজ্ঞেস করলাম যে লিমা তুমি যে পড়াশোনা করো, আমি তো পড়াশোনা করতে ভালো লাগতো না। মানে ওই সময় তার সাথে আমার মোটামুটি একটু ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। ও যখন খাবার খেত আমি এসে ওর পাশে বসতাম, ওর সাথে কথাবার্তা বলতাম, গল্প গুজব করতাম, মানে অনেকটা ফ্রেন্ডলি হয়ে যায়। পরে আমি বললাম যে দেখো আমি যখন পড়াশোনা করতাম আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। পড়াশোনা থেকে বাঁচার জন্য, পড়াশোনা থেকে পালিয়ে যাওয়ার জন্য আমি অনেকবার স্কুল থেকে পালিয়ে গেছি। আমার আব্বা আমাকে বিভিন্ন জায়গা থেকে ধরে আনছে, এটা ওইটা, শেষ পর্যন্ত আমাকে হোটেলেই ঢুকিয়ে দিছে। তো আমাকে বলে যে হ্যাঁ আমারও পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু পড়াশোনা করতেছি, কারণ পড়াশোনা না করলে তো আমার আব্বুর মান সম্মান রাখতে পারবো না। এরকম করে মেয়েটা তখন পড়াশোনা করতো, আমি ওর সাথে দেখা করতাম, রেস্টুরেন্টে আসতো, বসতো, কথা বলতো। এমন করতে করতে মেয়েটার প্রতি আমার এক ধরনের ভালো লাগা, ভালোবাসা কাজ করতে শুরু করে। সেই ভালো লাগা ভালোবাসার সূত্র ধরে আমি একদিন কী করি, ওর জন্য একটা চিঠি লিখি। যদিও ওই সময় মোবাইল ছিল অ্যাভেলেবেল, হাতে হাতে মোবাইল ছিল, কিন্তু ওর কাছে তো মোবাইল নেই, ও তো স্কুলে পড়ে। এই জন্য আমি তখন একদিন ওর জন্য চিঠি লিখলাম, এবং চিঠি লিখে আমি তখন এই চিঠিটা ও খাওয়ার শেষে আমি ওর চিঠিটা ওর হাতে দিলাম। হাতে দেওয়ার পর ও আমাকে বললো এটা কি। আমি তখন কি বলবো বুঝতে পারতেছি না, এরকম চিঠি লিখে ওর হাতে দিলাম। এখন ও যখন বলে এটা কি, পরে আমি বলতেছি এটা হচ্ছে মানে তোমার কয়েকটা দিক আমার ভালো লাগে, অ্যান্ড কোন কোন দিকগুলো ভালো লাগে এটার মধ্যে লিখে দিছি। পরে আমার বলে কোন কোন দিক ভালো লাগে এটা তো আপনি আমাকে ডিরেক্টলিও বলতে পারতেন, সরাসরিও বলা যায়, এরকম করে লিখে দিতে হবে কেন। আমি বললাম না লিখলাম আর কি, মনের ভিতরে কিছু কথা ছিল এবং কথাগুলো হচ্ছে কাগজের পাতায় লিখে দিলাম, তুমি কি মাইন্ড করছো? বলে না মাইন্ড করি নাই, কিন্তু আমার কাছে না বিষয়টা কেমন জানি লাগতেছে। আমি বললাম ধুরো বিষয়টা কেমন লাগার কি আছে, ঠিক আছে সমস্যা নাই। অ্যান্ড এরকম করে ওর সাথে কথাবার্তা বলে চিঠিটা দিলাম, এবং এর পরের দিন ও তখন মানে খুব ভালোভাবেই চিঠির উত্তর নিয়ে আসছে, এবং চিঠির উত্তর নিয়ে আসছে, আমাকে চিঠির উত্তর দিল, আমিও চিঠির উত্তর পাইলাম, এবং আমি দেখলাম যে সে সম্পূর্ণ পজিটিভ, মানে সে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, এবং আমার প্রস্তাব সে মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ তখন ওই লিমা মেয়েটার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং এই সম্পর্কের সূত্র ধরে আমার কিন্তু ভাই অনেক ক্ষতি হয়। ক্ষতিগুলো কীরকম আমি আপনাকে বলি। ধরেন এরকম যে আমি ওর সাথে যখন দেখা করতাম, অনেক সময় দোকান, দুপুরবেলা আমার আব্বা তো দোকানে আসতো না, আমি দোকান কর্মচারীর হাতে দোকান বুঝিয়ে দিয়ে আমি ওর সাথে দেখা করতে চলে যেতাম। স্কুলের ফিল্ডে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ওর সাথে দেখা করতাম। মাঝে মাঝে আব্বু যখন দোকানে আসতো না, আমি সন্ধ্যার সময় দোকানে কর্মচারী বসায় দিয়া আমি ওর সাথে বিভিন্ন রেস্টুরেন্টে চলে যেতাম, বিভিন্ন জায়গায় চলে যেতাম, এবং সিনেমা দেখতে যেতাম। এমনি অমনি করে 2 বছর ধরে আমি আমাদের ব্যবসার অনেক ক্ষতি করে ফেলি, এবং 2 বছর পরে ও তখন স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পড়ে। মানে আমাদের এখান থেকে বেশ দূরের একটা জায়গা, ওখানে একটা কলেজে ভর্তি হয়। তা ওই কলেজে ও তখন পড়াশোনা করে। তো আমার সাথে ওর আগের মতো করে আর দেখা হয় না, আগের মতো করে দেখা হয় না, শুধু মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা হয়। এবং এরকম করতে করতে আমি ব্যবসার অনেক ক্ষতি করে ফেলি, সারাক্ষণে মোবাইল কানে দিয়ে বসে থাকি, এবং মোবাইল 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 মানে মোবাইল ছাড়া আমি আর কিছুই বুঝি না। আস্তে আস্তে করে আমাদের দোকানে তো আমার আব্বার ইনফর্মা আছে না, ওরা আমার আব্বুর কাছে ইনফরমেশান দিয়ে দেয় যে এমন এমন ঘটনা, মুরাদ তো আগের মতো করে দোকান চালায় না, দোকানের প্রতি ওর কোনো মনোযোগ নাই, এমনি এমনি এক মেয়ের প্রেমে পড়ছে, এখন ওই মেয়েকে নিয়ে পড়ে আছে। আর এর মাঝে কিন্তু আমি দোকান থেকে অনেক টাকা পয়সাও সরাই ওরে একবার হচ্ছে আপনার স্বর্ণের একটা চেন কিনে দিছি, স্বর্ণের ব্রেসলেট কিনে দিছি, মানে ওর পিছনে কিন্তু আমি অনেক টাকা খরচ করছি। তো এই অবস্থার মধ্যে আমার আব্বু তখন খুব ক্ষেপে গেল, মানে রেগে গেল, এবং রেগে গিয়ে আব্বু একদিন দেখলো যে আমি দোকানে নাই, আমি দুপুরবেলা ওদের ওই কলেজের ওই দিকে গেছিলাম ওর সাথে দেখা করব, ওর জন্য একটা গিফট নিয়ে গেছিলাম। তো আব্বু যখন দেখছে আমি দোকানে নাই, মানে আমি হোটেলে নাই, আব্বু হোটেলে এসে হোটেলে ম্যানেজার মানে যে আছে তারা বলে দিল যে মুরাদ যদি আসে ওরা ক্যাশে বসতে দিয়ে না বাড়িতে পাঠায়েন। আমি প্রায় 4টার দিকে তখন আসছি, আসার পরে আমাদের ওই হোটেলের ছেলেটা আমার বলতেছে স্যারে বলছে আপনার বাড়িতে যাইতে। পরে আমি বললাম কী রে বাড়িতে যেতে, বললো কেন? বাড়িতে গেছি, যাওয়ার পর আব্বা আমারে খুব মানে বকাবাদ্য করে আমার সাথে, এবং করে বলে আজকে থেকে তুই আর হোটেলে বসার দরকার নাই, তুই হোটেলে অনেক ক্ষতি করছিস, অনেক লস করছিস, এবং আগের মতো তুই হোটেল চালাস না। মানে এক কথা আব্বু আমাকে তখন হোটেল থেকে বেরিয়ে করে দিল। তো পরে আমি বললাম যে আব্বা ঠিক আছে, আমি যদি ক্যাশে বসে যদি কোনো অপরাধ করে থাকি তা ঠিক আছে, সমস্যা নেই, আমি মেসিয়ারি করবো, মানে ওইটারি করবো, আমি আর ক্যাশে বসবো না। আমার আব্বা তখন বলে ঠিক আছে এটা করতে পারবি, কিন্তু তুই ক্যাশে বসতে পারবি না, তুই তোর যেখানে খুশি সেখানে যাবি এবং এসে তুই মেসিয়ারি করবি, তুই ক্যাশে বসতে পারবি না। মানে আমার আব্বা তখন আর আমাকে ক্যাশে বসতে দিল না, আমাকে ক্যাশ থেকে উঠিয়ে দিল।
এবং ক্যাশ থেকে যখন আমাকে উঠাই দিল এবং উঠাই দেওয়ার পরে আমি তখন মানে কী করবো ভাই, আমি তখন ওই হোটেলে মেসিয়ারি করি। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল এবং কাটতে কাটতে একদিন আমার ভালোবাসা মানুষ লিমা এটা দেখছে যে আমি ক্যাশে এরকম ডিউটি করি না, আমি এরকম মেসিয়ারি করি। ও যে কোনো কারণে এদিকে আসছে, আসার পরে দেখছে, দেখে আমার বললো যে কী হয়েছে, তুমি এটা কেন করতেছো? পরে আমি বললাম যে আব্বু এমনি এমনি আমাকে ক্যাশ থেকে নামাই দিছে, আমাকে ক্যাশে ডিউটি করতে বলে নাই। পরে ও খুব রাগ করছে আমার আব্বার উপরে। ও বলে এরকম বাবা হতে পারে যে নিজের সন্তানের উপরে এরকম নির্মম নির্যাতন করে? এটা তো হতে পারে না, তোমার আব্বা তো কোনো ভালো মানুষ না। মানে ও খুব রেগে যায় আর কি আমার আব্বার উপরে। এবং রেগে মেগে এর কয়েকদিন পরেই হঠাৎ করে লিমার বিয়ে ঠিক হয়ে যায় পারিবারিকভাবে। এখনও আমার বলতেছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে তো বিয়ে দিয়ে দিবে, এখন আমি কী করবো, তুমি কিছু একটা করো। ওই সময় কিন্তু আমার বড় দুই ভাইও বিয়ে করে নাই, ওরাও কিন্তু অবিবাহিত। দেন আমি তখন বিষয়টা আমার মাকে একটু জানাইলাম যে মা, আমি একটা মেয়েরে পছন্দ করি, আমি ওরে বিয়ে করব, এখন তুমি আব্বুর সাথে কথা বলো। আমার আম্মা তখন ডিরেক্টলি আমাকে বলল, বিয়ে তো দূরের কথা, তোর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এটা জানার পরে তোর আব্বা তোর হোটেলে ক্যাশ থেকে নামাই দিছে, আর তোর বড় দুই ভাই এখনও বিয়ে করে নাই, তুই এটা কেমনি চিন্তা করলে যে তোরা এখন বিয়ে করাইবো? তোর বাবা এখন জীবনেও বিয়ে করাবে না, এখন বিয়ের কথাটা বললে তোর সাথে আরও ঝামেলা হয়ে যাবে, তুই আর ভুলেও তোর আব্বুকে এই কথা বলবি না, তোর বিয়ের সাথে করার দরকার নেই। মানে আম্মু টোটালি মানা করে দিল। আর আমিও যে আমার আব্বাকে তো যতটুকু চিনি বা জানি, আমি যদি আমার আব্বার কাছে সাপ গলায় দিয়েও বলি, চিৎকার করেও বলি, তাতেও কোনো লাভ নাই। আমার আব্বা কোনোদিনও আমার কোনো কথা শুনবে না, আমার কোনো কথা আমার আব্বা মানবে না, কারণ আমার আব্বা এরকম একটু একরোখা টাইপের মানুষ। এরপর আমি তখন বাধ্য হয়ে একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি ওর সাথে পালাইয়া যাব। কিন্তু পালাইয়াতে যাব, আমার কাছে তো অত বেশি টাকা পয়সা নাই। অ্যান্ড এরকম করতে করতে একদিন হলো কি, আমি এমন একটা কাজ করছি যেটা আসলে মানে শুনতে অনেকটা খারাপ লাগবে। আমি একদিন হোটেলে আসছি দুপুরের দিকে, মানে হঠাৎ করে বাসা থেকে আসছি, আমার আব্বার আসার সময় আব্বার মোবাইল ফোনটা কিন্তু বন্ধ করে আসছে। আমার ওই বাসা থেকে হোটেলের দূরত্ব খুব বেশি ছিল না, এবং দৌড়িয়া হোটেলে আসছি। আইসেই তখন আমি আমাদের হোটেলে যে ম্যানেজার ছিল, মানে তখন একটা ম্যানেজার রাখা হয়েছিল, উনি ক্যাশে বসতো। আমি ম্যানেজারের কাছে আইসা বলতেছি যে আমার আব্বা জানি কেমন করতেছে, আব্বা মনে হয় বাঁচবে না, আব্বা হাত পা নাড়াচাড়া করতেছে, এখন আপনারা তাড়াতাড়ি ডাকতেছে, আপনি হোটেলে মানে বাসার দিকে যান। তো ম্যানেজার এটা শোনার পর আমার বলে, কী বলেন, আমি তো একটু আগে স্যারের সাথে কথা বললাম। তাই আমি বলি, দেন আপনার ফোন দেন। ফোন দিয়ে দেখে মোবাইল বন্ধ। আমি বলি, আব্বু দম টানতেছে, মারা যাবে মনে হয়, আপনাকে তাড়াতাড়ি যাইতে বলছে, আপনার কাছে হোটেলে হিসাব টিসাব আজকে বহু বছর ধরে, আপনি যান। এটা বলার পরে উনি তখন কী করে, আরেকটা ছেলের ক্যাশে বসে, আমারে বসায় না, আরেকটা ছেলেকে ক্যাশে বসে উনি তখন আমাদের বাসার দিকে যায়। যে ছেলেটারে বসে আমি তখন ওরা ধমক দিয়ে বলতেছি, এখান থেকে সর, ক্যাশে বসছিস কেন, পিছনে চা। ওই ছেলেটাকে সরাই দিয়ে আমি তখন ক্যাশের মধ্যে বসি, এবং ওই ক্যাশে ওই মুহূর্তে মানে যা পাই, টাকা পয়সা যা ছিল ক্যাশে, এই সব কিছু আমি ব্যাগের মধ্যে ঢুকাই, এবং একটা ব্যাগের মধ্যে ঢুকে আমি তখনই আমার মোবাইল ফোন সব কিছু বন্ধ করে এই বাসা মানে আমাদের হোটেল থেকে পালায়া যাই। হোটেল থেকে পালিয়ে আমার লিমার সাথে আগেই কন্ট্রাক্ট ছিল, কথাবার্তা ছিল, এবং যেখানে আমি লিমাকে থাকতে বলি লিমা সেখানেই থাকে, এবং আমি তখন লিমাকে নিয়ে আপনার ঢাকার উদ্দেশ্যে মানে শহরের উদ্দেশ্যে তখন চলে যাই। তো শহরের উদ্দেশ্যে চলে গেছে, আমার কিন্তু ওরকম কোনো পরিচিত কেউই নাই, বাট একটা লোকের সাথে আমার পরিচয় আছে, উনি আগে মানে আমাদের এখানে চাকরি করতো, মানে ব্যবসা বাণিজ্য ছিল আর কি। ওই লোকটার কাছে যাই, এবং সেই লোকটার কাছে গিয়ে তখন আমি ওনার বাসায় তখন আশ্রয় নেই, এবং ওনার বাসায় আশ্রয় নেওয়ার পরে ওই লোকটা ভালো ছিল না, মানে যাদের বাসায় আশ্রয় নিয়েছিলাম ওই লোকটা ভালো ছিল না। ওই লোকটা করলো কি, আমি যখন ওর বাসায় উঠছি আমি খেয়াল করে দেখছি যে লোকটা আস্তে আস্তে করে মানে মানুষ ঠিক করতেছে, মানে লোকজন ঠিক করতেছে, যে তার লোকজনকে খবর দিতেছে রাতের বেলায় আমাকে আর লিমাকে ওইখানে ধরবে, মানে এরকম একটা অবস্থা। আমি এটা যখন বুঝতে পারি যে উনি আস্তে আস্তে লোকজন জড়ো করতেছে, পরে আমি এর মাঝে হঠাৎ করে লোকটারে বলতেছি যে কাকা, আমি একটু লিমারে নিয়ে বাইরে যাইতেছি, কিছু শপিং করে আসবো, আমাদের তো কোনো কিছু কেনাকাটা হয়নি। উনি বলে, না ভাই, রাত করে আর যাওয়ার দরকার নেই, এই তুমি কালকেই যাইও। আমি বলছি, না আমি এখনই যাবো আর আসবো দোকানে। এই কথা বলে আমি লিমাকে নিয়ে জাস্ট ঘর থেকে বের হয়েছি, এবং বেরোয়ার পরে আমি এখান থেকে চলে গেছি। ওই জায়গা থেকে আমি চলে গেছি, ওইখানে আর থাকি না। এবং না থাইকা আমি যখন ওই রাতের বেলায়, তখন আমি কোথায় যাব, প্রথমত একটা হোটেলে যাওয়ার জন্য পরিকল্পনা করি, একটা আবাসিক হোটেলে। ওই হোটেলে উঠবো, ওই হোটেলে আমাদেরকে রুম দেয় না, ওই হোটেলে রুম দেয় না, এবং রাত্র প্রায় তখন 11:30 বেজে গেছে। ও তখন মানে আমার সাথে সাথে ঘুরতেছে, এবং 11:30 পরে তখন আরেকটা হোটেলে আমি তখন উঠছি, এবং ওই হোটেলে উঠছি। এবং ওই হোটেলে ওঠার পরে তা হোটেল ম্যানেজার আমাদেরকে রুম দিল, আমাদের মানে ডকুমেন্ট যা ছিল তা দিয়ে রুম দিছে। রুমের মধ্যেও ঢুকে আমি তোরা ওরে বলতেছি যে দেখো লিমা, এই ঘটনা, এই কারণে আমি হোটেল থেকে পালাই আসছি, তো মানে ওই কারণে বাসা থেকে পালাই আসছে। পরও আমার বলা, আল্লাহ বাঁচাইছে, তাই বলে আমরা এখানে রাতটা থাকি, এবং রাতটা যেহেতু থাকি, সকালবেলা আমরা এখান থেকে বের হয়ে তারপর একটা মানে সিদ্ধান্ত করা যাবে যে কোথায় যাওয়া যায়, আপাতত এখানে থাকি। আমাকে বলা, আচ্ছা ঠিক আছে, আমরা রাতটা এখানে থাকি। তো ওর নিয়ে বাই শুয়ে আছি, মরার উপর খারাপ বলতে একটা কথা আছে। রাতের বেলায় হঠাৎ করে কি জানি সে দরজা ধাক্কাইতেছে,
এবং যখন দরজা ধাক্কাচ্ছি আমি তখন দরজা খুলছি, খোলার পরে দেখি পুলিশ। এবং পুলিশ দেখে তো আমি তো ভয় পেয়ে গেছি। পরে আমারে বলে যে এটা কে? আমি বললাম এটা আমার ওয়াইফ। বলে আপনার ওয়াইফ? ঠিক আছে, আপনাদের কাবিননামা দেন, বিয়ে করছেন, বিয়ের ডকুমেন্ট দেন। আমি তখন বললাম দেখেন আমরা তো বিয়ে করছি, ওভাবে ডকুমেন্ট করি নাই। পরে বলতেছে ডকুমেন্ট করেন নাই মানে? বিয়ের ডকুমেন্ট ছাড়া বিয়ে হয় নাকি? আমি বলছি না, আমরা চুরি করে বিয়ে করছি। তা চুরি করে বিয়ে করছেন, সেই ডকুমেন্ট দেখান। আমি বলি ভাই কাবিনের পেপার তো নাই। পরে বলে ঠিক আছে, কাবিনের পেপার যেহেতু না, চলেন থানায় চলেন। আমি বললাম যে মানে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতেছি। এরই মাঝে ওই টাকা পয়সা যখন বাইর করতেছি, ওই লোকটা দেখে ফেলছে যে আমার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা। ওই যে আমি তো সবে আমার দোকানের ক্যাশের সব টাকা নিয়ে চলে আসছি, মানে আমার আব্বার সবগুলো টাকাই তো আমি নিয়ে আসছি ক্যাশ থেকে। পরে উনি দেখলো যে আমার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা, এবং এতগুলো টাকা দেখার পরেই সে প্রথমে গিয়ে আমার ব্যাগটা ধরলো। ধরার পর আমি বলতেছি স্যার এটা আমরা, এবার আমি মানে একদম বাধ্য হয়ে ওনার কাছে লাস্ট পর্যন্ত বলে ফেললাম যে দেখি সিম্প্রিতি পাওয়া যায় কিনা। আমি বললাম যে স্যার আমরা আসলে বাসা থেকে পালাই আসছি, আমি ওরা ভালোবাসি, দেখেন এই টাকাগুলো আমি নিয়ে বাসা থেকে পালাইছি, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, এই টাকাগুলোই নিয়ে আসছি, এখন এসব নিয়ে স্যার আমাকে দিতে হবে। পরে বলে তুই ঠিক আছে, যেহেতু তুই এই টাকাগুলোই নিয়ে আসছিস, তাই ওকে ফাইন, ঠিক আছে, আমরা তোর মানে ওয়াইফকে নিয়ে যাচ্ছি। এবং ওইখানে একটা মহিলা পুলিশও ছিল, কিন্তু মানে 2টা মহিলা পুলিশও ছিল পিছনে, একটা না 2টা ছিল। তারপর 2টা মহিলা পুলিশ এসে বলতেছে যে আমরা আপনার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, থানার একটা ঠিকানা দিয়েছে, অমুক থানায় আমরা আসি, আপনি দিনের বেলা আপনার আব্বা আমাকে নিয়ে আসেন, বা মেয়ের বাবা মাকে নিয়ে এসে দিনের বেলা এখান থেকে আপনার ওয়াইফকে আপনি ছুটে নিয়েন। এই কথা বলে আমার সামনে তখন আমার ভালোবাসার মানুষকে নিয়ে যাচ্ছে, মানে লিমাকে নিয়ে যাচ্ছে। পরে আমি মানে কী করবো বুঝতে পারতেছি, ওদের পুলিশের গাড়িও আছে, মানে টোটালি পুলিশের গাড়ি, এবং পুলিশের গাড়ির মধ্যে উঠে ওরে নিয়ে চলে গেল। আমি তখন রাতের মধ্যে কি করব বুঝতে পারতেছি না। এই রাতে আমি ভোর রাতে গিয়ে আমি তখন মানে বাসার মধ্যে উঠছি, মানে আমাদের বাড়িতে গেছি গ্রামে। এবং বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা তো আমাকে জায়গা দিচ্ছে, কিন্তু আব্বু গালাগালি করতেছে, এবং একটা পর্যায়ে আব্বু আমাকে মারার জন্য উঠে আসছে। পরে আমি বাসা থেকে পালিয়ে যাই, এবং বাসা থেকে পালে আমি কি করব বুঝতে পারতেছিলাম না। লিমার পরিবারের কাছে গেলেও তো ওরা আমাকে গ্রহণ করবে না, বা ওরা উল্টো আমাকে জেলে দিয়ে দেবে। আমি অনেকেরই আশ্রয় নেওয়ার চেষ্টা করি, বাট আমি কারো কোনো আশ্রয় পাই না। এবং কারো কোনো আশ্রয় প্রশ্রয় না পাইয়া এরপরে আমি সরাসরি আপনার ওই থানাতে যাই, বিকেলবেলা ওই থানাতে যাই, যে থানার ঠিকানা আমাকে দেয়। এবং থানায় গিয়ে পরে আমি থানাকে জানাই যে এরকম গতকালকে রাতে আমার হোটেল থেকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে। পরে ওই থানার ডিউটিরত অফিসার তখন আমাকে বলতেছে কি বলেন, গতকালকে তো আমাদের কোনো মানে পুলিশ সদস্য তো ওইখানে যায়নি। আমি বললাম আরে আপনারা কী বলেন, যায়নি মানে নিজে আমি আপনাদের পুলিশের ব্যানেও উঠে দিছি। বলে না, কোনো পুলিশের গাড়ি তো যায় নাই। আপনি কি বলতেছেন, কই কোনো পুলিশের গাড়ি তো আমাদের থানা থেকে ওইখানে যায় নাই। পরে আমি বললাম যে স্যার আমাকে বলা হয়েছে যে আপনাদের হোটেলে আসছে, আপনাদের এখানে আসছে, মানে আপনাদের এই থানাতে নিয়ে আসছে। পরে পুলিশটা ভালো ছিল, থাকার পর আমার বলে চলেন হোটেলে চলেন। তারপরে হোটেলে আসছে, এবং হোটেলে আসার পরে ম্যানেজারের সাথে কথা বললো। ম্যানেজারকে বললো যে গতকালকে রাতে আপনার হোটেলে কি এরকম রেড হয়েছিল? বলে হ্যাঁ, কয়েকজন পুলিশ আসছে, এসে তো ওনার ওয়াইফকে নিয়ে গেল। তারপরে বলতেছে যে পুলিশ আসছে, আপনাদের পুলিশের কোনো মানে কোন থানার? বলো অমুক থানার কথা বলছে। তারপরে ম্যানেজারে বলতেছে যে অমুক থানার কথা বলছে, আপনি তাদের আইডি কার্ড দেখেন নাই, তাদের ডকুমেন্ট দেখেন নাই যে তারা আসলে ওই থানার পুলিশ কিনা। পরে বলে যে না, আমরা তো এরকম কোনো কিছু দেখি নাই, মাঝে মাঝেই পুলিশ আসে, রেড দেয়, ওই হিসেবে আমরা আর কোনো কিছু বলি নাই, এবং তাদের সাথে নারী পুলিশ সদস্যও ছিল। পরে বলে যে না, আমাদের থানা থেকে কোনো পুলিশ তো এখানে আসে নাই। তারপরে এখন এই কথাবার্তার মাঝে বলতেছে মানে আমারে বলতেছে যে আপনি এখন কি করবেন, আপনি অন্য কোনো থানায় খবর নেন যে অন্য কোনো থানায় নিয়ে গেছে কিনা। যেহেতু নারী পুলিশ ছিল সাথে, তাহলে তারা ভুয়া আমার কাছে মনে হয় না। আপনি অন্য কোনো থানায় খবর নেন, আপনার ওয়াইফকে আপনি পেয়ে যাবেন। এই কথা বলার পরে আমি তখন ভাই বিভিন্ন থানাতে খুঁজতে শুরু করি, এই থানায় ওই থানায়, বিভিন্ন থানায় খুঁজতেছি, বাট কোনো থানায় আমি ওর কোনো সন্ধান পাই না, কোনো খবর পাই না। এভাবে প্রায় 15 দিনের মতো কেটে যায়, এবং 15 দিন আমি পুরো রাস্তাঘাটে ঘুমাই, রাস্তাঘাটে খাই, এবং রাস্তাঘাটের মধ্যে আমার দিন রাত কাটতেছে। 15 দিন পরে আমি একদিন বাড়িতে ফোন দিলাম, মানে আমার যে নতুন সিমটা আছে ওই সিমটা নিয়ে আমাদের হোটেলের কর্মচারীরা ফোন দিলাম যে আমার বাড়ির অবস্থা কি এটা জানার জন্য। এবং ওই হোটেলের কর্মচারীরা ফোন দেওয়ার পরে ও বলতেছে যে লিমা নাকি বাসায়, মানে লিমাকে নাকি ওর বাবা কোত্থেকে নিয়ে আসছে। আমি বললাম কী বলো, লিমা বাসায়? বলে হ্যাঁ। আমি যে আমার সাথে একটু লিমার কথা বলে দেওয়া যাবে? ও বলে যে না, আমরা তো বলতে পারি না, এমনি আপনার আব্বার কাছ থেকে শুনছিলাম ওই মেয়েরা নাকি কোন হোটেল থেকে তার বাবা কেমনে পুলিশ টুলিশ দিয়ে হোটেল থেকে নিয়ে আসছে, ওই মেয়েকে নাকি হোটেলে বিক্রি করে দিছে। আমি তো শোনার পরে বললাম ও মাই গড, তার মানে ওই ভুয়া, এবং তো ভুয়া পুলিশ ছিল, ওর নিয়ে সম্ভবত কোথাও বিক্রি করে দিছে। তো
তো এখন তো আর আমি বাড়ি ঘরে যেতে পারবো না। পরে এই জিনিসটার সত্যতার জন্য আমি বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে আমি জানতে পারি যে আসলেই সত্য, এরা ভুয়ো পুলিশ পরিচয়ে মানে পুলিশের পরিচয় দিয়ে হোটেল থেকে ওকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে ওর সাথে খুব খারাপ করা হয়েছে, এগুলোও জানতে পারি। এবং জানতে পারার পরে আমি আর বাড়ি ঘরে যাই না, আমি আমার বাড়িতেও যাই না। কারণ এদিক দিয়ে আবার কিন্তু এই লিমার আব্বা কিন্তু আমার আব্বার নামে মামলাও করে দেয়, থানাতে মামলা দিয়ে দেয়, আমার নামেও মামলা দেয় এবং লিমার মানে আমার আব্বুর নামেও মামলা দেয়, আমার ভাইদের নামে মামলা দেয় যে তার মেয়েরা আমি কিডন্যাপ করে নিয়ে গেছি, এটা ওইটা দিয়ে খুব খারাপভাবে মামলা দেয়। তো আমি তো তখন আর ভাই এলাকাতে ঢুকতে পারবো না, এলাকায় যেতে পারবো না, এবং এলাকায় যাওয়া তখন আমার টোটালি বন্ধ হয়ে যায়। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, ঢাকাতে ঘুরে ফিরে খাচ্ছি, পকেটেও কোনো টাকা পয়সা নাই, একদম পকেটও শূন্য, কোনো টাকা নাই, কিছু নাই, চলতে পারি না। এবং একটা পর্যায়ে আমি তখন করলাম কি, যে একটা হোটেল মানে আপনার একটা ফ্যাক্টরিতে চাকরি নিলাম, একটা ফ্যাক্টরি এবং ওইটা একটা কারখানায় চাকরি নিছি। তো ওই কারখানায় তখন চাকরি নিলাম 6,000 টাকা বেতনে, এবং ওই কারখানায় তখন 15 দিন 16 দিনের মতো কাজ করি, এবং 15-16 দিন বিভিন্ন জায়গায়, কখনো এখানে কখনো ওইখানে, কখনো বাস স্টেশন, রেল স্টেশন, এই জায়গায় বিভিন্ন জায়গায় থেকে থেকে কাজ করি। তো 15-16 দিন পরে অনেকগুলো ছেলেমেয়েরা ওখানে কাজ করে। তো বাকি ছেলেদেরকে বললাম যে ভাই আপনাদের সাথে থাকার কোনো ব্যবস্থা হবে কি না, বা আপনারা কোথায় থাকেন আমি আপনাদের সাথে থাকতাম। পরে বলে না ভাই আমাদের মেসে তো খালি নাই। এমন করতে করতে ওই হোটেলের মানে ওই জায়গারই ফাইজা নামের একটা মেয়ে ওই কারখানায় চাকরি করে, ওই মেয়েটা আমার আইসা বলতেছে ভাই শুনলাম আপনি নাকি হোটেল মানে রুম খুঁজতেছেন, তো মানে থাকার খাওয়ার জায়গা খুঁজতেছেন, তো আপনি থাকেন কোথায়? মেয়েটা আমারে বলতেছে। মেয়েটা দেখতে শ্যামবরণ, মোটামুটি ভালোই আছে। পরে মানে লিমার চেয়েও শুনতো না, লিমা কিন্তু অনেক সুন্দর ছিল। পরে আমি বললাম যে দেখেন আমি তো আমাদের বাড়ি অমুক জায়গায়, তো আমি এখানে আসছিলাম, তো এখন আসলে চাকরি করতেছি, থাকার কোনো জায়গা নেই। পরে বলে আমাদের বাসায় তো থাকতে মানে আমাদের বাসায় থাকা যাবে না, কিন্তু আমাদের বাসায় চাইলে আপনি খাইতে পারেন। মানে আমার আম্মা মেস সিস্টেম করে অনেকে খাবার দিয়ে আসে বাসায়, তো আপনি যেখানে থাকেন সেখানে আমার আম্মা আপনাকে খাবার দিয়ে যাবে, কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। পরে আমি বললাম ভাই বোন আমি তো কখনো রেল স্টেশনে কখনো বাস স্টেশন এই জায়গায় ওই জায়গায় মিলিয়ে থাকি, এখন আপনার আম্মা আমার কোথায় খাবার দিয়ে যাবে? তো আমি কি একটু আপনার আম্মার সাথে কথা বলতে পারি? মানে আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে ওর মায়ের ধৈরা, ওর মা যেহেতু ওই বিভিন্ন জায়গায় খাবার দেয় না, তাহলে ওর মায়ের তো অনেক লোকের সাথে পরিচয় আছে, দেখি না কোনো লোকের মাধ্যমে অন্তত একটা বাসা পাওয়া যায় কিনা থাকার মতো। পরে আমার বলে আপনি আমার আম্মুর সাথে কথা বলে কী করবেন? আমি বললাম না একটু কথা বলি আপনার আম্মুর সাথে, কথা বললে হয়তো আপনার আম্মু আমাকে একটা ভালো ডিক্লারেশন দিতে পারে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালকে দুপুরে আইসেন, আমি লাঞ্চে চলে যাবো, আমার সাথে যাইয়েন। পরে লাঞ্চে ও তখন কী করলো, চলে গেলো। মেয়েটা আমাদের সাথে আমাদের কারখানায় চাকরি করতো, নাম ছিল ফাইজা। পরে ওই মেয়ের সাথে কথাবার্তা বলে ওই মেয়েকে নিয়ে আমি তখন তাদের বাসায় গেলাম, এবং তাদের বাসায় যাওয়ার পরে তার মায়েরে দেখলাম। মানে মারে দেখার পর আমি অবাক হয়ে গেলাম, যে মনে হয় না যেটা তার মা, মানে মা আর মেয়ে এটা বুঝেই যায় না, মনে হয় যেন অবিকল চেহারা, এবং মনে হয় মেয়ের থেকেও মায়ের বয়স আরও কম। পরে আমি আমারে বলি যেটা আমার আম্মু, আমি সালাম দিলাম, সালাম দিয়ে আমি বললাম যে ফাইজা আসলে মনেই হয় না যেটা আপনার আম্মু, মনে হয় যেন আপনার থেকেও আপনার আম্মুর বয়স আরও কম। পরে ওর মা হাসতেছে, হাসা বলতেছে যে কী ব্যাপার বাবা? আমি বললাম যে আন্টি দেখেন এই ঘটনা, মানে বলছে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি এবং এখানে এসে চাকরি করতেছি, থাকার কোনো জায়গা নাই। পরে তিনি বলতেছে যে দেখো আমি তো মেস সিস্টেম করে মানুষের ঘরে ঘরে খাবার দিয়ে আসি, তো আমার তো আসলে আমার থাকার তো কোনো জায়গা নাই। পরে আমি বললাম যে দেখেন যদি একটা ব্যবস্থা হয়, আমি তো আপনার ছেলের মতোই, আপনাদের বাসায় যদি মানে কোনো বা আপনি তো অনেক লোকজনের সাথে পরিচয় আছে, কারো মাধ্যমে যদি আমাকে একটু থাকার ব্যবস্থাটা করে দিতেন আমি একটু থাকতে পারতাম। পরে আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এখানে একটা কথা আছে। ওই মহিলা বলতেছে, ওনার নাম ছিল ফারজানা, ফারজানা আন্টি। তো ফারজানা আন্টি আমারে বলতেছে যে আসলে দেখো আমার বাসায় কিন্তু আমি চাচ্ছিলাম একটা রুম খালি আছে, মানে আমার যে ফ্ল্যাট, আমার ফ্ল্যাটের মধ্যে একটা রুম, আমাদের ওটা খুব একটা ইউজ হয় না, ভাবছিলাম যে রুমটা ভাড়া দিব। তো এটা আমি ছোটোখাটো কোনো একটা ফ্যামিলিকে ভাড়া দিতে চাচ্ছিলাম, কোনো হাজব্যান্ড ওয়াইফ ছোটোখাটো ফ্যামিলি এরকম। তো এটাতে তো আর ব্যাচেলার ভাড়া দিব না, আর ব্যাচেলার ভাড়া দিলেও না মানে তুমি এখানে থাইকে তুমি পোষাইতে পারবে না, তুমি বেতন পাবা কয় টাকা, আর রুম ভাড়া চলে আসবে আরও বেশি। পরে আমি বললাম আন্টি দেখেন আমার তো পরিবারে কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না, আমি বাড়িতে কোনো টাকা পয়সা দিই না, আর যদি রুমটা পছন্দ হয় তাই আমি তো আপনার ছেলের মতো, আপনি আমাকে রুমটা ভাড়া দিয়ে দেন, আমি এখানেও থাকবো এবং আমি আপনাকে মাসে মাসে ভাড়া দিব। উনি পরে আমারে বলতেছে ঠিক আছে দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে তুমি কিন্তু এখানে কোনো ছেলে মানুষকে আনতে পারবা না, কোনো ছেলেও আনতে পারবা না, কোনো মেয়েও আনতে পারবা না, তুমি থাকবা অতটুকুই, যেহেতু তোমার কথাবার্তা আমার কাছে ভালো লাগছে। পরে আমি বলি ঠিক আছে রুমটা দেখি। পরে রুমটা দেখলাম রুমের সাথে অ্যাডজাস্ট একটা বাথরুমও আছে, টয়লেট আছে। পরে রুমটা দেখে আমার পছন্দ হয়েছে, আমি বললাম জানি ঠিক আছে তাহলে এই বাসাটা আমাকে দিয়ে দেন। পরে উনি আমাকে ওই সময় বাসা ভাড়া বললো 4,000 টাকা, মানে 4,000 টাকা ওই রুম ভাড়া।
তো এখন 4,000 টাকা যদি রুম ভাড়া হয়ে থাকে, আমি বেতন পাই 6,000 টাকা, টাকা থাকবে 2,000 টাকা, তো খাবার টাকাই হবে না। পরে আমি বললাম, আন্টি আমার তো আসলে বেতন 6,000 টাকা পাই। উনি বলে, হ্যাঁ আমি তো তোমাকে এই জন্যই বলছিলাম যে তুমি এখানে থাকতে পারবা না, এখানে থাকলে তোমার পোষাবে না। পরে আমি বললাম যে আন্টি, পোষানো না পোষানোর বিষয়টা হচ্ছে পরে, এখন আপনি দেখেন না যে অন্য কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা, একটু কমায় দেন, 1,000 টাকা কমায় দেন। পরে উনি বলে, ঠিক আছে তুমি যদি একাই থাকবা তাই 1,000 টাকা কম দিও। পরে 3,000 টাকা বাসাটা ভাড়া করলাম, 2,000 টাকা ওনার খাওয়া, আর 1,000 টাকা দিয়ে আমি পুরো মাসে চলতাম। এইভাবেই ভাই আমার সময়গুলো ঢাকা শহরে কাটতে থাকে, এবং এইভাবে দীর্ঘ প্রায় আমি 8-9 মাসের মতো ওই কারখানায় ডিউটি করি। যদিও আমার পরে আরও 1,000 টাকা বেতন বাড়ে, তো 2,000 টাকা আমার হাত খরচ, আর 5,000 টাকা আমার মানে বাসা ভাড়াটার এই রুটে মিললে মানে বাকি খরচ। যাই হোক, এরকম করেই চলতেছি। তো ওই আন্টির বাসায় থাকতে থাকতে, আন্টির বাড়ি ছিল আমার ময়মনসিংহে, ওনার বাড়ি ময়মনসিংহ, এবং উনি ওনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নাই, স্বামীর বাড়ির সাথেও সম্পর্ক নাই, মানে স্বামীর বাড়ির সাথেও সম্পর্ক নাই, আর বাপের বাড়ির সাথেও সম্পর্ক নাই। উনি অনেক আগ থেকে ওনার মেয়ের নিয়ে ঢাকাতে চলে আসছে, ওর মেয়ের নিয়ে উনি ওইখানে আসে। তাই আমি তখন ওই আন্টির বাসায়, আন্টি কিন্তু খুব পর্দা করতো, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং যথেষ্ট পর্দা করতো, বিভিন্ন মেসেজে খাবার দিতে যাইতো, তখনও পর্দা টর্দা করে হিজাব টিজাব পরে খাবার দিতে যাইতো। তো আমি মাঝে মাঝে যখন ফ্রি থাকতাম, ধরেন আপনার কারখানা বন্ধ বা কোনো কারণে কারখানায় যাই নাই, আমি আন্টিকে অনেক সাহায্য করতাম, মানে ওনার সাথে খাবার নিয়ে বিভিন্ন বাসায় যাইতাম, বিভিন্ন বাসায় খাবার দিয়ে আসতাম। এমন করতে করতে সে আমাকে অনেকটা ভালোবেসে ফেলে, মানে এতটা ভালোবাসে যে তখন আমরা 3 জনে একই বাসায়, মানে একই টেবিলে খাওয়া দাওয়া করতাম। উনি আমাকে আর এক্সট্রা খাবার দিত না আমার রুমে, আমি ওনাদের সাথে খাইতাম, ওনাদের সাথেই ঘুমাইতাম। অ্যান্ড এরকম করে আমার সময়গুলো সামনে দিয়ে কাটতেছে। তো এই সময়গুলো কাটতেছে, আমি কিন্তু আর লিমের বিষয় বা আমার গ্রামের বিষয় আমি কিন্তু কোনো কিছুই ওই ফাইজা বা ফারজান আন্টি কারো কাছ থেকেই বলি নাই। ওনাদের বাসায় থাকতে থাকতে ওই যে ফাইজা যে মেয়েটা আছে, আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক বলতে ওর সাথে ধরেন একসাথে মানে আপনার কারখানায় যাই, আবার কারখানা থেকে আসি, একসাথে খাওয়া দাওয়া করি, মাঝে মাঝে ওর সাথে বাজারে যাই, ওর আম্মু যে অনেক বাজার সাজার করে, এগুলোর জন্য ওদেরকে বাজার করে দিই। এমন করতে করতে ওর সাথে আমার মোটামুটি একটা ভালো লাগার, একটা ভালো ভাষার একটা সম্পর্ক শুরু হয়ে গেছে। আর মেয়েটা আমাকে খুব বেশি পছন্দ করতো, আমিও তারে পছন্দ করতাম, মানে দুজন আমার যে একরকম একটা মানে চোখে চোখে চোখাচোখি যে একটা বিষয়, এই জিনিসটা শুরু হয়ে গেল। এবং ও আমার অনেকটা পছন্দ করে, আমিও করি। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় আমি ওই বাসার মধ্যেই ওর সাথে আমার 1-1.5 মাসের মতো রিলেশন থাকে বলতে, ওর মা যদি বাসায় না থাকে, ও আমার রুমে আসতো, আমরা একসাথে থাকতাম, এবং আমাদের মাঝে একই রুমে যেহেতু থাকতাম, একই সাথে থাকতাম, আমাদের মাঝে শারীরিক সম্পর্কও হইতো, আমরা দুজনে শারীরিক সম্পর্কেও লিপ্ত হতাম। তো ওর মা কিন্তু আর এগুলো বুঝতো না। এরকম করতে করতে হঠাৎ করে ও তখন বেবি কনসেপ্ট করে ফেলে, ফাইজা, মানে ফাইজার পেটে বাচ্চা চলে আসে। এবং বেবি আসার পরে এই ফাইজা তখন এই বাচ্চা নষ্ট করার জন্য বিভিন্ন পরিকল্পনা করতেছে, এবং বেবি নষ্ট করার জন্য ও তখন কিছু ঔষধ খায়, এবং ওই ওষুধের পাতাগুলো ওর মা কেমনে জানি দেখে ফেলে, মানে ফাইজার আম্মু। এবং দেখে ফেলার পরে তিনি তখন ফাইজাকে জিজ্ঞেস করে, কঠিনভাবে জিজ্ঞেস করলে পরে ফাইজা তখন বলে দেয় যে আমার সাথে হয়েছে, বা ও আমারে পছন্দ করে এমনি এমনি। তোর মা এগুলো জানার পরে ওর মায়ের মনে একটা দুঃখ কি জানেন, যে আমি ওদের বাসায় আজকে এতগুলো বছর ধরে আসি, বাট আমি আজ পর্যন্ত আমার ফ্যামিলির কোনো ঠিকানা তাদেরকে দেই নাই, আমার বাড়ি ঘরে কোনো ঠিকানা দেই নাই, বা থাকতেছে এমনি ভালো। তা এই জন্য উনি একটু সন্দেহ করছে, করে যখন জানলো যে ফাইজার সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়েছে বা ফাইজা প্রেগনেন্ট হয়েছে, এটা জানার পরে উনি তখন গুলোকে আমাকে বাসা থেকে মানে বললো যে মুরাদ তুমি আমাদের বাসা ছেড়ে দাও। এখন এটা যখন আমাকে বললো যে বাসা ছেড়ে দাও, মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি ওনারে কি বলবো। উনি আমাকে বলে যে আমাদের বাসা ছেড়ে দাও, তুমি আদার্স কোথাও বাসা দেখো, অন্য কোথাও দেখো। মানে তখন তুমি ফাইজাকে খুব পাহারা দিয়ে রাখতো। উনি যখন বাইরে খাবার দিতে যাইতো, ফাইজাকে নিয়ে যাইতো, আবার বাইরে থেকে যখন ঘরে আসতো, ফাইজাকে সাথে সাথে রাখতো। তো এইভাবে উনি আমাকে ওনার বাসা থেকে বের করে দিল। আমি তখন এই বাইরে থাকতাম, বাইরে হাঁটতাম, মানে বাইরে থাকতাম আর কি, অন্য একটা মেসে উঠে যাই। পরে ফাইজার সাথে আমার ফোনে কথাবার্তা হতো, কারখানায় কথাবার্তা হতো। এমন করতে করতে একদিন আমি ডিরেক্টলি ফাইজার সাথে আমাদের বাসায় যাই, এবং বাসায় গিয়ে ফারজানা আন্টিকে আমি তখন ডিরেক্টলি প্রস্তাব দিই যে আন্টি এমন এমন ঘটনা, আমি তো ওরে পছন্দ করি। এবং সত্যি কথা বলতে কি জানেন ভাই, ওনাদের বাসায় যে আমি থাকতাম, বাস্তবতার জন্য কথাগুলো বলতেছি, কেউ খারাপভাবে নেবেন না, আমার কিন্তু ওই ফারজানা আন্টিরই ভালো লাগতো। মানে ফাইজার সাথে আমার শারীরিক সম্পর্ক হইতো বা তার আমি ভালোবাসতাম, এটা ঠিক আছে, কিন্তু ফারজানা আন্টির আমার ভালো লাগতো। মানে সত্যি কথা বলতে গেলে, কেউ যদি মা আর মেয়েকে দেখে, সবাই মারেই পছন্দ করবে। মানে উনি দেখতে শুনতে এতটাই সুন্দর, একেবারে নায়িকার মতো চেহারা ছিল ওনার, একদম ফর্সা ছিল। তো ওনারই আমার ভালো লাগতো, কিন্তু আমি মানে ওনার মেয়ের সাথে সম্পর্কে জড়াই। পরে ওনার বাসায় গিয়ে আমি বলছি যে দেখেন, আপনি তো সব কিছুই জানেন, আপনি পর্দা করেন, নামাজ পড়েন, দিনই লাইনে চলাফেরা করেন, আমি আপনার বাসায় দীর্ঘ বছর ধরে ছিলাম, আপনার ছেলের মতো করেই আপনার বাসায় ছিলাম। এখন ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক যেহেতু হয়েছে,
তো এখন আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন, আমিও সারা জীবন নিজেকে পাপী রাখতে চাই না, আমি ওকেও পাপী বানাইতে চাই না, আমি আপনাকেও পাপ মুক্ত করতে চাই, যার জন্য আমি চাই আমি ফাইজাকে বিয়ে করে আপনি আমার কাছে ফাইজাকে বিয়ে দেন। পরে উনি আমাকে বলতেছে যে ঠিক আছে বিয়ে দেবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ফ্যামিলি লাগবে, তোমার আব্বা আম্মা লাগবে, এই ঠিকানা লাগবে, এবং তাছাড়া আমি তোমার কাছে বিয়ে দেবো না। এখন ভাই আমি তো আমার ঠিকানা দিতে পারবো না, ঠিকানা আমি দিব কেমন করে, কারণ আমার ঠিকানার মধ্যে তো এই সমস্যা আছে, আমার পক্ষে তো আমার ফ্যামিলির ঠিকানা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, বা আমার আব্বা আম্মাকে আনা সম্ভব নয়। ওনার কথা হচ্ছে আমার আব্বা আম্মাকে আনতে হবে, এবং আব্বা আম্মাকে আনলে পরে উনি তখন রাজি হবে। পরে আমি চিন্তা করলাম এছাড়া উনি রাজি হবেই না, আর ফাইজাও আমার সাথে পালিয়ে যাবে না, আর আমি ওকে নিয়ে পালাতে চাই না, কারণ ভাই একবার একজনকে নিয়ে পালাইয়া যে পরিবারের বিপদে পড়ছি, এরপরে নতুন করে কাউকে নিয়ে পালিয়ে আমি আর কোনো বিপদে পড়তে চাই না। এই জন্য আমি ফাইজার আর কোনো কিছু বললাম না, এবং না বলার পরিপ্রেক্ষিতে একটা সময় উনি যখন আমার ফ্যামিলির ঠিকানা চাচ্ছে, আমাকে ফাইজাও বলতেছে যে তোমার বাসার ঠিকানা দাও, বাসার ঠিকানা কেন দিবা না, আমার আম্মু তোমার বাসায় যাবে, প্রবলেম কি, মানে পারিবারিকভাবে বিয়েটা হোক। পরে আমি একটা সময় বাধ্য হয়ে আর নিতে পারতেছিলাম না আর কি, ও আমাকে একটা সময় ডাউট করে বসে যে বাড়িতে মনে হয় তোমার বউ আছে, তুমি মনে হয় বিয়ে করছো, ওখানে মনে হয় ফ্যামিলি আছে, আমার সাথে মিথ্যা বলছো, আমাকে ধোকা দিছো। এমন করতে করতে একদিন কারখানার মধ্যে লাঞ্চ আওয়ারে আমি ওরে ডাইকা ওরে কথাগুলো নিতে না পাইরা ওরে বসাইয়া আমি তখন আমার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাগুলো ওরে সব খুলে করলাম, লিমার সাথে আমার যা যা হয়েছে এগুলো বলার পর তখন কান্না করে দিছে, কান্না করতেছে যে তুমি এত বড় একটা মিথ্যা কথা, এই কথাটা তুমি আমার কাছে কেন লুকাইলা, কেন তুমি আমার কাছে সত্যটা বললা না, কী কারণে বললা না। আমি বললাম যে আমি আসলে তোমাকে বলতে চাইছিলাম, বাট আমি জানি না যে কেন আসলে তোমাকে বলতে পারি না, বা কেন তোমাকে বলা হয়নি। তো আমার জীবনে এরকম এরকম ঘটনা আছে। এগুলো শোনার পরে ও প্রায় পুরো 3 দিনের মতো আমার সাথে টোটালি কোনো কথা বলে নাই। কারখানায় যাইতাম, আমিও কাজ করতাম, ও কাজ করতো, দুজনেই কাজ করি, বাট 3 দিনের মতো টোটালি আমাকে একটা আবার এটাও জিজ্ঞেস করে নাই যে মুরাদ ভালো আছো কিনা, এটাও বলে নাই। এবং 3 দিন পরে একদিন ও বাসার ওর আম্মা হাঁসের মাংস রান্না করছে, তো আমি কিন্তু ওই সময় ওর আম্মুর ওখানেও খাইতাম না, আমি বাইরে হোটেলে খাইতাম। পরে আমার আইসা বলতেছে যে হাঁসের মাংস রান্না করছে আম্মু, নেন হাঁসের মাংস খান, এই বলে আমার প্লেটে এক টুকরো হাঁসের মাংস দিয়ে গেছে। এবং দিয়ে যাওয়ার পর আমি হাঁসের মাংসটা খাইয়া ওইখানে ওর পা চাপে ধরে কান্না করতে শুরু করছি। আবার আমাদের কারখানার অন্য ছেলেমেয়েরা ছিল, তো সবাই দেখতেছে, আমি পা ধরে চিৎকার করে কাঁদতেছি যে ফাইজা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। সবাই তখন বলতেছে, সবাই তো আর জানে না যে আমি অপরাধটা কী করছি, সবাই ফাইজারে বলতেছে যে যতই অপরাধ করুক না কেন, একটা মানুষ যদি এরকম পা ধরে ক্ষমা চায় তারা ক্ষমা করে দেওয়া উচিত। আমার আর ফাইজার রিলেশনের বিষয়টা আমার কারখানার প্রায় সবাই জানতো। কারণ সবাই বলতেছে যে না ফাইজা মাফ করে দাও, অত অন্যায় করছে, ও ভুল করছে, তোমার পা ধরে ক্ষমা চাইতেছে, একটা মানুষ আর কতটুকু ছোট হবে, ওরে ক্ষমা করে দাও। এরকম করে সবাই যখন বলতেছে, ফাইজা তখন বলে আচ্ছা ঠিক আছে পা ছাড়াও। পরে আমারে বলতেছে যে ঠিক আছে আমি আম্মাকে ম্যানেজ করবো, আমি আম্মাকে সব বলবো। আমি যে এগুলো তোমার আম্মা জানলে তো কখনোই আমাকে মেনে নিবে না। পরে বলে আম্মু কীভাবে মানবে, কীভাবে মানবে না এটা তো আমি জানি, আমার আম্মুকে মানানোর দায়িত্ব আমার, দ্যাট তোমাকে আমি যেদিন ফোন দিব ওদিন তুমি আমাদের বাসায় আসবা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। এর 2 দিন পরেই ও তখন একদিন রাত্রেবেলায় আপনার 9টার দিকে আমাকে ফোন দিছে, ফোন দিয়া বলে আমাদের বাসায় আসো। পরে এটা যখন বলে আমাদের বাসায় গেছি, বাসায় যেয়ে দেখি ওর মা মুখ কালো করে বসে আছে সোফার মধ্যে, খুব খারাপ অবস্থা। পরে আমি বললাম কী হয়েছে, আমারে বলে মায়ের পা ধরো। পরে আমি ওর মায়ের পা ধরি, ফারজানা আন্টির পায়ে ধরে বলতেছি আপনি আমার মায়ের মতো, আমি আপনার পায়ে ধরে আপনি আমাকে মাফ করে দেন, আমি যা অন্যায় করছি, যা অপরাধ করছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। উনি বলে যে না, মাফ করার কি, মাফ করার মালিক আল্লাহ, আমি মাফ করি, আল্লাহ মাফ করে দেখ, কিন্তু এত বড় একটা সত্য তুমি আমাদের কাছে কেন গোপন করছো, কেন তুমি সত্যটা আগে বলো নাই। আমি বলছি আন্টি দেখেন আসলে বলতে চাইছিলাম কিন্তু বলা হয়নি, আর এইটা এরকম একটা বিষয়, এরকম একটা কথা, এটা বলবো বা কেমন করে আপনি বলেন। পরে আমারে বলতেছে এখন কি তুমি ফাইজারে বিয়ে করবা। আমি বললাম হ্যাঁ আমি ফাইজাকে বিয়ে করব। বলে তাহলে কাগজ দিছে আমার হাতে দিয়া, বলতেছে এখানে তোমার ফ্যামিলির পুরো ঠিকানা লিখে দাও। পরে আমি বললাম আন্টি আপনি যদি গিয়ে আমার ফ্যামিলিতে যান, বলে আমি যাবো কি যাবো না এটা আমার বিষয়, তুমি ঠিকানা লিখে দাও। তো আমি চিন্তা করলাম যেহেতু সব কিছু জেনেই গেছে, তাহলে ঠিকানা দিয়ে তো আর আমার সমস্যা নাই। আমি তখন ওনার ওই কাগজের মধ্যে পুরো ঠিকানাটা লিখে দিলাম যে এই ঠিকানা, এবং সব কিছু লিখে দেওয়ার পরে উনি তখন আমার ওই ডকুমেন্টটা নিয়ে গেল, এবং নিয়ে গিয়ে উনি আমাকে বললো ঠিক আছে আমি 1 সপ্তাহ পরে তোমার সাথে যোগাযোগ করবো বা তোমার ফোন দিব। তা আমি ওইখান থেকে চলে আসছি। পরে আমি কারখানায় ফাইজারে জিজ্ঞেস করি যে ফাইজা কী হয়েছে। বলে আম্মু তো ঠিকানা নিয়ে গেছে, আম্মু মনে হয় তুমি যে ঠিকানা দিছো এটা সঠিক কি না এটার জন্য মনে হয় আম্মু যাচাই বাছাই করতেছে। আমি বললাম তোমার আম্মু যদি ভুলেও ওইখানে গিয়ে আমার কথা বলে, তোমার আম্মুর কিন্তু ওইখানে আমার আব্বা আম্মা পিটাবে, আমার আব্বা আম্মা কিন্তু মেনে নেবে না। পরে বলতেছে না না মানার কি আছে, সমস্যা নেই, দেখো এরকম করে ওর মা তখন কেমনি গিয়া আমার আম্মার সাথে একটা কপারেশন করে ফেলে, আমার আম্মুর সাথে কথাবার্তা বলে আমার আম্মুকে ম্যানেজ করে ফেলে। বহু বছর পর তখন আম্মু একদিন আমার ওই নাম্বারে কল দেয়
এবং আম্মার কল পেয়ে তো আমি আসমান থেকে পড়ি, কিন্তু আম্মু আমার নাম্বার পাইলো কই। পরে জানতে পারি যে ফাইজার আম্মু ফারজানা আন্টি আমার আম্মুর সাথে কথাবার্তা বলছে। পরে আম্মু আমার সাথে দেখা করার জন্য এরপরের দিন ঢাকাতে আসছে এবং ওই ফাইজা আন্টির মানে আপনার ফারজানা আন্টির বাসায় আসার পরে আমি আম্মুকে দেখা মানে এত বছর পরে আম্মুকে দেখছি, মানে আমি আর নিজেরে ধরে রাখতে পারি না, আমি আম্মুর পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছি। পরে কান্না করতেছে, আমার আম্মু বলে যে ঠিক আছে কান্না করিস না, এখন আর তোর আন্টি যা যা বলছে তা কি সত্য? আমি বললাম হ্যাঁ মা, সব কিছুই সত্য, আমি ওরা পছন্দ করি, আমি ওর বিয়ে করতে চাই। আম্মু বলে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাইলে কাজী ডাকেন, আপনার আজকে রাতেই ওর বিয়ে পড়ান। তো ওই রাতের মধ্যে আমার আম্মু ওই বাসায় ছিল, মানে আপনার ফারজানাটির বাসায় ছিল। ওই বাসায় থাকা অবস্থায় তখন ফাইজার সাথে আমার বিয়ে হয় আমার আম্মুর মোকাবেলায়। আমার আম্মু ছিল, আম্মুর সামনে ফাইজার সাথে আমার বিয়ে হয় এবং বিয়ের সাথে সম্পূর্ণ হওয়ার পরে মানে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আম্মু পরে চলে গেছে আবার মানে আপনার মানে আমাদের গ্রামের দিকে চলে গেছে। ওইখানে গিয়ে আমার আম্মু তখন আব্বুরে বুঝাইতেছে যে এমনি এমনি আব্বুরে, আমার আম্মু প্রায় 1 মাস ধরে আব্বুরে বুঝাই টুঝে আব্বুকে ঠিক করে ফেলছে। তা আব্বু বলতেছে যে আমি ওর চেহারা দেখতে চাই না, ওরে বলো পাসপোর্ট করে আমার পাসপোর্ট দেওয়ার জন্য আমি ওর বিদেশ পাঠিয়ে দিব। এই কথা বললে পরে আমার আম্মু আমাকে ফোন দিয়ে জানায়। পরে আমি পাসপোর্ট করে আম্মুর কাছে জমা দিই, দিলে পরে আমার আব্বু তখন আমাকে সৌদি আরবের একটা ভিসা ব্যবস্থা করে। তো আমার আম্মু বলতেছে একটা কাজ কর, তুই বউ নিয়া মানে তুই সৌদি আরবে চলে যা, এরপর আমি তোর বউরে বাড়িতে নিয়ে আসবো। তোর আব্বাকে তো আর একদম মানে এভাবে তো আর ঠান্ডা করা যাবে না, উনি তো যেহেতু তুই এত বড় আঘাত দিছিস, এত বড় আঘাত খাওয়ার পরে তো মানুষটা অনেক পাথর হয়ে গেছে, তা ওনাকে তো ম্যানেজ করতে একটু সময় লাগবে, তুই সৌদি আরবে চলে যা, এরপর আমি তোর বউকে নিয়ে আসবো। এই কথা আমার আম্মা বলছে। বলার পরে আমি তখন কী করলাম, আমার আব্বু ভিসা প্রসেসিং করলো, সব ঠিক হলো, আমি তখন ওই সৌদি আরবে চলে গেছি। যাওয়ার আগের দিন আমি আমার আব্বুর পা ধরে সালাম করতে গেছিলাম হোটেলে, কিন্তু আমার আব্বু আমাকে ওনার কাছে যেতে দেয় নাই, মানে আমার কাছে যেতে দেয় নাই। আমি আব্বুর কাছে যেতে পারি না, জাস্ট দূর থেকে একটা সালাম দিয়েছি, অতটুকু সালামের উত্তরও কিন্তু তিনি নেয় নাই এবং আমার দিকে ফিরেও তাকায় নাই। পরে আমি এয়ারপোর্ট থেকে আমার মা এবং আমার শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে, ফাইজার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন সুদূর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিই। তো সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিই এবং রওনা দেওয়ার পরে মানে আমার যে ভিসাটা ছিল, আমার ভিসাটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা ভিসা। এক আরবি লোক আমাকে ভিসা দেয়, আমি আরবের লোক ছিলাম, কিন্তু আমার ডিউটি ছিল একটা স্যামসাংয়ের হচ্ছে আপনার উনি হচ্ছে মানে কী জানি হয় সৌদি আরবের আমি জানি না, একজন ইন্ডিয়ানি লোক বয়স্ক বৃদ্ধ, ওনার বাসায় গার্ডেন বয়ের চাকরি আমার। তো মানে আরবির আন্ডারেই গেছে, কিন্তু আরবি আমাকে ওই ইন্ডিয়ানের কাছে দিয়ে দিছে। ওর গাড়ি আছে, গাড়ি পরিষ্কার করি, গার্ডেন পরিষ্কার করি, এই ধরনের কাজ। যেমন কাজ যেরকমই হোক আমি তো এরকম করে কাজ করতেছি। তো এরকম করে কাজ করতেছি, মাঝে মাঝে আমি ভিডিও কল দিতাম। তখনই আবার আমি চলে যাওয়ার প্রায় 2 মাস পরে আমার আম্মা তখন করলো কি, ফাইজার আমাদের বাড়িতে নিয়ে গেছে। ফাইজাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো ফারজানা আন্টি তখন মানে আমার শাশুড়ি তখন হচ্ছে ঢাকাতে থাকতো, এবং শাশুড়ি ঢাকাতে থাকা অবস্থায় আমি মাঝে মাঝে শাশুড়ির সাথে ভিডিও কলে কথা বলতাম যে আম্মা কী করেন, ভালো আছেন কিনা, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, ঠিকমতো খাওয়া দাওয়া করেন কিনা, একা একা থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন, এগুলো বলে এমন সাথে কথাবার্তা বলি। এমন করতে করতে উনি একদিন হঠাৎ করে আমার বলতেছে যে মানে আমি এটা প্রায় আমার 1.5 বছর পরে, এরই মাঝে আমার বউর ঘরে আমার একটা কন্যার সন্তান কিন্তু হয়, মানে আপনার ফাইজার ঘরে আমার একটা মেয়ে সন্তান হয়। আমার মেয়ে হওয়ার পরে এর মাঝে আমার শাশুড়ি কিন্তু আমাদের বাড়িতে যাইতো, আবার এখানে আমার ঢাকায়ও থাকতো, মানে দুইখানে মিলিয়ে থাকতো। পরে আমার শাশুড়ি আমাদের বলতেছে আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো আমি মানে মানুষ পাই না, তা আমি চাই আমি একটা ওমরা করব, মানে ওমরা করার কথা আমাকে বলে। পরে আমি বললাম যে আপনি ওমরা করবেন, মানে ওমরা হজ করবেন? তা হ্যাঁ, বলে আমি ওমরা হজ করব। পরে আমি বললাম যে আমি তো মক্কায় থাকি, সমস্যা নেই, আমি আপনার ওমরা হজের ব্যবস্থা করব। তো এরপরে আমি আমার শাশুড়িকে ভিজিট বিষয় মানে ভ্রমণ বিষয় আমি তখন সৌদি আরবে আনার ব্যবস্থা করি। অনেক এজেন্সি ধৈরা অনেক ঝামেলা হয়, যদিও এত সহজ ওনার ভিসাটা লাগে না, অনেক জায়গায় টাকা ঢুকে দিয়ে ওনার ভিসাটা আমি ম্যানেজ করে ভ্রমণ বিষয়ে আমি তখন আমার শাশুড়িকে সৌদি আরবে আনি। এবং সৌদি আরবে আনার পরে ওনারা আমি ওমরা করাই, এবং ওমরা করার পরে আল্লাহ মাফ করুক ভাই, আপনারা জানি অনেকে গালি দিবেন, কিন্তু বাস্তবতার জন্য আমি কথাগুলো বলছি, এবং আমার জীবনের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয় আপনারা চিন্তাও করতে পারবেন না। এক পর্যায়ে দেখা গেলো আমার শাশুড়িকে আমি তখন সৌদি আরবে আনার পরে ওনারা আমি ওমরা করাই, এবং ওমরা করাইয়া পরে ওনারা আমি ওমরা করে আমি দেশে পাঠাই না। আমি হঠাৎ করে আমার শাশুড়িরাই বলি যে একটা কাজ করেন, আপনি আমার বাসায় কয়েকটা দিন থাইকে যান, আমি আপনারা পাঠাবো না, সমস্যা নাই, দেশে কয়েকদিন আমাদের বাসায় থাকেন। তো আমি যে ওনারা আমার বাসায় আনি, আমি কিন্তু আসলে ভালো কোনো মনস্তাবে ওনারা আমি আমার বাসায় আনি না, আমি মোটামুটি খারাপ একটা চিন্তা ভাবনা করে ওনারা আমি আমার বাসায় আনি, যে খারাপ একটা চিন্তা ভাবনা করে নিয়ে আসি আমার বাসায়। এবং আমার বাসায় আসার পরে উনি তখন আমার বাসায় রান্নাবান্না করে, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, এগুলো করে। ওই বাসার মধ্যে মানে ওই ইন্ডিয়ানি বাড়ির ভিতরে আমাকে একটা রুম দিয়েছিল, আলাদা ঘর আলাদা রুম, ওই রুমে আমি তখন আমার শাশুড়ি নিয়ে রাখতাম।
তো শাশুড়ি আমারে বলে, কি ব্যাপার এই মুরাদ, আমি দেশে যাব কবে? আমি বলি, দেখি টিকিটের দাম তো এখন অনেক বাড়তি, টিকিটের দাম কমক, আমি আপনারা পাঠিয়ে দিব। এই কথা বলে বলে আমি ওনারে 2 মাস ওই ঘরের মধ্যে লুকিয়ে রাখি। আর এদিক দিয়ে আমার বউ আমারে ফোন দেয়, কী অবস্থা, আম্মু আসতেছে না কেন? আমি আমার বউরে বলি, তোমার আম্মুর ভিসাটা একটু ঝামেলা হয়েছে, এখন উনি রিটার্ন টিকিট কাটে নাই, তো ঠিক আছে আমি পাঠাবো, অপেক্ষা করো। এই বলে বউকে বউর মতো বুঝে আর শাশুড়িকে শাশুড়ির মতো বুঝে আমি শাশুড়িকে ওখানে 2 মাস রেখে দিই। এবং 2 মাস পরে একদিন হঠাৎ করে সকালবেলা আমার ওই ইন্ডিয়ান কীভাবে জানি বুঝে যায় যে আমার ওইখানে আমি কোনো মহিলা লুকিয়ে রাখছি বা কোনো মেয়ে রাখছি। আমি তখন বাগানে কাজ করতেছি, ইন্ডিয়ান যে আমার দরজা ধাক্কাইতে আছে, এবং দরজা ধাক্কাইতে আছে দেখে আমার শাশুড়িও ভিতর থেকে বলে উঠতেছে, কে? তো আমি তালা মেরে আসছি। পরে এই দৃশ্য দেখার পর আমি তখন দৌড়ে বাসার সামনে গেছি, যে দেখি ইন্ডিয়ানই দাঁড়ায় আছে। উনি একটু বয়স্ক টাইপের। পরে আমার বলে, দরজা খোল, এটা বলে, মানে উনি বলে হিন্দিতেই বলে যে ভিতরে কে? আমি বললাম যে দেখ ভিতরে কে, তোর কীভাবে বলবো? পরে বলে দরজা খোল। পরে আমি ওর যখন ধমকাধমকি করতেছে, জোরে কথা বলতেছে, আমি তখন দরজা খুলছি। খোলার পর ও ভিতর আমার শাশুড়িকে দেখছে। দেখার পরেও তখন বলে, আয় বাইরে আয়। পরে বের হয়েছি, বেরোয়ার পরে বলে, কে এটা? আমি বলছি, দেখ এটা আমার শাশুড়ি ওমরা করার জন্য আসছে, এখন এখানে আমি রেখে দিছি, আমি ওনারা পাঠাই দিব দেশে, আজকের মধ্যে পাঠাই দিব। পরে বলে, না, আর ওমরা করার জন্য নিয়ে আসছিস, তুই তো খারাপ কাজ করার জন্য আসছিস আমার বলে। আমি বলি যে না দেখ, কোনো আমার শাশুড়ি আমার বউয়ের মানে মা, তুই চাইলে আমার বউয়ের সাথে কথা বলতে পারিস, আমি তোর দেশে ফোন দিয়ে কথা বলাই। বলে না না, মানে ইন্ডিয়ানটা একটু খারাপই ছিল মোটামুটি। হঠাৎ করে আমার বলে, এই মহিলা আমার লাগবো, এমনি বলতেছে। পরে আমি বলি যে দেখ, এটা তুই কী কথা বলতেছিস, এটা আমার শাশুড়ি, আমার বউয়ের মা, আমি তোরে কীভাবে, কি এটা কীভাবে সম্ভব? এর চরিত্র এর আগেও খারাপ ছিল, এর আগের এরও অনেক খারাপ রেকর্ড আছে, অনেক মানে অনেক সুন্দর সুন্দর মেয়ে ইন্ডিয়া থেকে নিয়ে আসতো। ধরেন 17-18 বছরের মেয়ে ইন্ডিয়া থেকে নিয়ে আসতো, আইসা 3 দিন 4 দিন রায় খাবার দিয়ে দিত, বিভিন্ন হোটেল থেকেও মেয়ে আনতো, এর একটা খারাপ রেকর্ড আছে ওর। পরে আমি বলি যে দেখ, ও কিন্তু আবার ওইসব মেয়ের পিছনে কোটি কোটি টাকা নষ্ট করে, মানে একটা মেয়ের পিছনে ও কয়েক কোটি টাকা নষ্ট করতেও দ্বিধা করে না, মানে এরকম আর, কারণ টাকার কোনো অভাব নাই, অঢাল টাকা পয়সা। আর আমি বললাম যে দেখ, এটা আমার ওয়াইফের মা, আমি তো এটা কখনোই করতে পারবো না। আমার বলে, যদি এটা না করতে পারিস, আমি এখন তোর সৌদিরে ফোন দিব, তোর ওই মহিলার সাথে ধরাইয়া এখন তোরেও জেল খাটাবো, ওই মহিলারও জেল খাটাবো, এবং তোরে এমন জেল খাটাবো যে তুই আর কোনোদিনও জেল থেকে বেরোতে পারবি না। দেখ, যদি ভালো চাস আমার কাছে দিয়ে দে। এবং এর মধ্যে সে আমাকে টাপ করে একটা অফার দেওয়া বসে যে বাংলা টাকা 10 লাখ টাকাও আমারই দিবে। মানে অনেকে হয়তো অবাক হয়ে গেলেন যে 10 লাখ টাকা, ওর কাছে 10 লাখ টাকা 10 টাকা। আমার বলে 10 লাখ টাকা তোরে দিব, মানে সৌদি রিয়াল হিসাব করলে আর কি, এত রিয়ালের কথা বলে যা বাংলা টাকায় 10 লাখ হয়, যে এত রিয়াল তোরে দিব, তুই ওটা আমার কাছে দিয়ে তুই চলে যা। পরে আমি বললাম যে দেখ, যদি কোনো ঝামেলা হয়, মানে টাকাটা পাওয়ার পর আমার ভিতরে একটা লোভ ঢুকে গেছে না। আমি তখন চিন্তা করতেছি কি জানেন, আমি তো আমার শাশুড়ি নিয়ে দেশে যাইতে পারবোই না, এখন ওরে নিয়ে যদি আমি যাই তাহলে আমি ধরা খাবো এমনি অমনে। পরে আমি আরবিরে বলি যে, মানে ওই ইন্ডিয়ানরে বলতেছি যে ঠিক আছে, টাকা যেহেতু দিবে আমাকে 15 লাখ টাকা দে, 10 লাখ টাকা আমার হবে না, আমার দেশে অনেক ঋণ আছে। পরে ও বলে ঠিক আছে 15 লাখ টাকা আমারই দিব। আমার বলে 15 লাখ টাকা দিব, তুই ওরা রেখে চলে যা, বাকিটা আমি ম্যানেজ করবো। মানে ওই বুইরা আমাকে এটা বলে। এবং বলার পরে আমি তখন মানে কি করব বুঝতে পারতেছিলাম না, কিন্তু মানে কি সিদ্ধান্ত নিব, মানে আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। এখন যদি ধরেন আমি যদি ওর কাছে বিক্রি নাও করি, এখন আমি যদি আমার যদি ওই সৌদি দেওয়ার ধরাই দিই, আমার সৌদি আরব কিন্তু অনেক খারাপ। আর আপনি তো জানেন যে মানে সৌদি আরবের আইন কত খারাপ। এখানে যদি নারী নিয়ে ধরা খায়, মানে গলাও কেটে ফেলে, এরকম আইন আছে যে গলা কেটে ফেলে, বা আপনার মানে গর্তের মধ্যে বসাইয়া পাথর নিক্ষেপ করে মেরে ফেলে, এরকম একটা অবস্থা, মানে ভয়ানক অবস্থা, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি ওই ভয়ে তখন ওই ইন্ডিয়ানের প্রস্তাবে রাজি হয়ে গেছি। ওই রাতের মধ্যেও আমার 15 লক্ষ টাকা দিল। আমি ওই টাকা দেশে আমার মার অ্যাকাউন্টে পাঠাইছি, এবং মায়ের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে ওই রাতের মধ্যে আমি তখন টিকিট করে বাংলাদেশে চলে আসি। আমার শাশুড়ির কাছে যে মোবাইল ছিল, ওই মোবাইলও কিন্তু আমি ওনার কাছ থেকে চিজ করে নিয়ে আসি, মোবাইলটা ওনার কাছ থেকে নিয়ে আমি তখন ডিরেক্টলি বাংলাদেশে চলে আসি। তো আমার বাংলাদেশে আসার পরে আমি তখন আমাদের বাসায় আসি, আমার বউ তো আমাকে দেখে অবাক যে তুমি চলে আসছো, ঘটনা কি? আমি বললাম তোমার আম্মা বাসা থেকে পালাইছে। আমার বলে, কী বলো আম্মা বাসা থেকে পালাইছে? আমি বলি হ্যাঁ, তোমার আম্মা বাসা থেকে পালাইয়া কোন দিকে চলে গেছে আমি জানি না, আমি তোমার আম্মারে খুঁজে পাই নাই, অ্যান্ড তোমার আম্মারে খুঁজতে খুঁজতে আমি আমার আরবির কাছে ধরা খাইছি, এবং ধরা খাওয়ার পর আমার আরবি জানতে পারছি, আমি ওখানে তোমার আম্মারে রাখছি, আরবি তখন আমারে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিছে, আর তোমার আম্মা বাসা থেকে পালাই গেছে। মানে আমার ওই সময় যেটুকু মাথায় ছিল বা যেটা মাথায় আসছে ওইরকম করে ঘুরে পেঁচে আমি ওর কাছে একটা যুক্তি দাঁড় করাইছি, কিন্তু ও আমার কথাটা বিশ্বাস করে নাই। আমার বউ ফাইজ আমার কথা বিশ্বাস করে নাই। ও আমার বলতেছে, তুমি কি বলো, আম্মু তোমার বাসায় এত মাস ছিল, এরপর আম্মু হঠাৎ করে উধাও হয়ে গেল, তুমি কোন জায়গায় ছিল, তুমি ঠিকানা দাও। পরে আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করি, আরে আমি তোমাকে মিথ্যা বলবো নাকি? ও বলে তোমার আম্মা বলো আম্মা পালালো কেন? আমি বলি দেখো, এক বাঙালি লোক ওখানে কাজ করতো,
মানে ওই বাঙালি লোকের সাথে তোমার আম্মার সম্পর্ক ছিল, তোমার আম্মা মাঝে মাঝে ওই বাঙালি লোকের সাথে ফোনে কথাবার্তা বলতো। ওই বাঙালি লোকটাও বয়স্ক ছিল। আমার কাছে মনে হয় তোমার আব্বা যেহেতু বহু বছর ধরে তোমার আম্মার কাছে নাই, তোমার আম্মা মনে হয় এই সুযোগে ওই লোকটারে বিয়ে করে ফেলছে, মানে ওই লোকটার কাছে চলে গেছে। ও আমারে বলতেছে না না না, তুমি এগুলো কী বলতেছো, আমার আম্মুরে আমি ভালো করে চিনি, আমার আম্মা ওই চরিত্রের মহিলাই না, আমার আম্মা এরকম কোনো মহিলাই না, তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি মিথ্যা বলতেছো। এরকম করে পরে আমি আমার আম্মারে বলি যে আম্মা দেখো, ও তো আমার কথা বিশ্বাস করে না। আমার আম্মা তখন ওরে বুঝায়, এবং বুঝিয়ে এসে না আমি মোটামুটি ওকে একটুখানি হলেও ঠান্ডা করতে সক্ষম হই। এবং ঠান্ডা হলেও তখন খুব কান্নাকাটি করতো ওর মায়ের জন্য, যে আমার মা কোথায় চলে গেল, ও আমার কী হয়েছে। মানে অলওয়েজ আসলে মেয়ে তো মায়ের জন্য কান্না করবেই। এরকম করে সময়গুলো কাটতেছে। তো আমি যেই টাকাগুলো পাইছি ওই টাকাগুলো দিয়ে আমি তখন আমার ওই আব্বুর হোটেলের পাশে একটা মুদি দোকান দিছি। আমার আব্বুর যে হোটেল ছিল, হোটেলের পাশে একটা মুদি দোকান দিছি, আমি তখন ওই দোকানটা সামলাইতে আছি। দীর্ঘ ভাই এই ঘটনা মানে এই আমার শাশুড়িকে বিক্রি করে আসার প্রায় আপনার 1 বছরের উপরে হয়ে গেছে। মানে 1 বছর কত মাস হবে আমি জানি না, 1 বছরের উপরে। আর এদিক দিয়ে কিন্তু আমার বউ বিভিন্ন লোকের মাধ্যমে খবর পাঠাইতেছে, খবর চাইতেছে যে ওর মায়ের কোনো সন্ধান পাওয়া যায় কিনা, এমনি অমনি অনেক খবর করার চেষ্টা করতেছে, কিন্তু কোনো খবর পায় না। আর আমিও মানে ওর মায়ের মূলত ইন্ডিয়ানে কী করছে আমি সেটাও জানি না। আর আমিও ইন্ডিয়ানের সাথে আর কখনো কথাও বলি নাই, মানে ইন্ডিয়ানিকে আমি আর ফোনও দিই নাই, ওর সাথে আমি কথাও বলি নাই, ওর সাথে আমি সম্পূর্ণ আমার কন্ট্রাক্ট বন্ধ করে দিয়েছি। টাকা নিয়ে আমি ডিরেক্টলি চলে আসছি বাংলাদেশে। এর ভিতরে একদিন বাসায় যাওয়ার পরে, মানে বাসায় গেছি আপনার, আমার শুক্রবার ছিল ওই দিন বিকালবেলা, বিকাল বলতে আপনার রাত্রে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার বউ আমার দিকে ভয়ঙ্কর নজরে তাকে আছে, মানে এমনভাবে তাকে আছে পারনা আমাকে খুন করে ফেলবে, মানে চোখগুলো লাল হয়ে আছে। পরে আমারে বলে, এরকম করে বলে যে তুই আমার মায়ের সৌদিতে বিক্রি করে দিছস, এমনি বলে। আমি বললাম ফাইজা এটা তুমি কী বলো, এই তুমি কী কথা বলো, আমি তোমার মাকে বিক্রি করছি মানে? বলে তুই আমার মায়ের বিক্রি করিস নাই? আমি বলি না বিক্রি করি নাই। কান্না করতেছে আমার মেয়েটা কোলে। পরে আমার বলে ভিডিওটা দেখ। পরে ওর মোবাইলে আমি একটা ভিডিও দেখলাম। ভিডিওটা হচ্ছে এরকম, কোনো বাঙালি আমার শাশুড়ির কাছে গেছে সম্ভবত খারাপ কোনো কাজ করার জন্য, এবং যাওয়ার পরে আমার শাশুড়ি ওই বাঙালির কাছে তার জীবনের কাহিনী বলছে যে এমনি এমনি আমি তার মেয়ের জামাই হইয়া তার নিয়ে বিক্রি করে দিছি, এবং বিক্রি করে দেওয়ার পরে এক ইন্ডিয়ানের কাছে বিক্রি করছি, ওই ইন্ডিয়ানই তাকে আবার পতিতালয়ে বিক্রি করে দিছে। তো ও এখন ওই জায়গায় আছে, কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে তখন এই ভিডিওতে উনি কথা বলছে। এই ভিডিও কেমনে কেমনে কার হাত ঘুরে ঘুরে আমার বউয়ের হাতে চলে আসছে। মানে আমি জানতে পারি যে ভিডিও আমার বউয়ের খালাতো বোনের হাতে গেছে প্রথমে। আমার বউয়ের খালাতো বোন ভিডিওটা দেখে এটা ফেসবুকে ভিডিওটা ছেড়ে দেওয়া হয়েছিল 2015 সালে। ভিডিওটা ফেসবুকে আমার বউয়ের খালাতো বোনে দেখে, এবং দেখার পরে সে তখন আমার বউকে ভিডিওটা পাঠায় মেসেঞ্জারে। আমি তখন নিচের দিকে তাকায় আছি, ও আমার বলে তুই আমার মায়ের সৌদি আরবে বিক্রি করছিস, তুই এত খারাপ, এই কথা বলেও তখন এই জুতা দিয়ে আমাকে ওইখানে মারতে শুরু করে। আমি তো নিচের দিকে তাকায় আসি, আমার তো কিছু বলার নাই। এবং এই অবস্থার ভিতরেও তখন আমার বাসা থেকে বেরিয়ে যাবে। আমার মা বলতেছে, আব্বা বলতেছে কি হয়েছে কি হয়েছে, আমার ভাই আছে, বড় ভাইরা বিয়ে করছে, বড় ভাইয়ের বউরা আছে, সবাই বলতেছে কি হয়েছে, ফাইজা এরকম করতেছে কেন, মানে ফাইজার কি হয়েছে, ফাইজা কেন এরকম করতেছে, মানে সবাই বলতেছে। ও তখন কোনো কিছু নেই, ও তখন এখান থেকে বেরিয়ে যায়। আমার মেয়ে নিয়েও ডিরেক্টলি এখান থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়েও কই যায় এটা আমি জানি না। এবং যাওয়ার পর ওর মোবাইল বন্ধ, ওর মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, ওর মোবাইল টোটালি বন্ধ। এইভাবে প্রায় 2 মাসের মতো আমি ওর কোনো সন্ধান পাই না। মানে 2 মাস ও কোথায় চলে গেছে আমার মেয়ে নিয়ে, ওর কোনো সন্ধান আমি পাইনি। বিভিন্ন জায়গায় খোঁজ করছে ও কোথায় গেছে, কিন্তু ওর সঠিক সন্ধান কেউ দিতে পারে নাই। 2 মাস পরে একদিন দুপুরবেলা 2টা বাজে আমি দোকানে ঘুরতেছি, দোকানে আমার আব্বা তখন কোথা থেকে জানি দৌড়ে আসছে, এসে আমার বলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তাড়াতাড়ি দোকান থেকে বেরো। আমি আব্বা কী হয়েছে, মানে তাড়াতাড়ি দোকান থেকে বেরোবো কেন? আমার আব্বা বলে তোরে বেরোইতে বলছে, তাড়াতাড়ি দোকান থেকে বেরো, পুলিশ আসতেছে তোকে ধরার জন্য। জিজ্ঞেস করলাম কারণ? আমার আব্বা বলে তোর নামে তোর বউ আর তোর শাশুড়ি মামলা দিছে। মানে আমি আব্বার আর কথাবার্তা না বুঝে এখান থেকে আমি তখন দোকান থেকে বেরিয়ে যাই। আমার আব্বা তখন দোকানের মধ্যে ঢুকে, এবং আমি দোকান থেকে বের হইয়া মানে বাজারের দিক থেকে বের হইতেছে, এমন সময় দেখতেছি পুলিশের গাড়ি ঢুকতেছে বাজারের মধ্যে, এবং পুলিশের গাড়ি ঢুকতেছে। আমি এখান থেকে কোনো মতে পালে আমার পুপুর বাড়িতে চলে যায়। আমার এক পুপু আছে পাশাপাশি, পুপুর বাড়িতে যাই, গিয়া পুপুর মোবাইল দিয়ে আমার আব্বারে ফোন দেয়। আব্বারে ফোন দেওয়ার পরে তখন আমি জানতে পারি যে আমার শাশুড়িকে আমার বউ আনছে সৌদি আরব থেকে, এবং কেমনে কেমনে ওই যে লোকে ভিডিও বানাইছে ওই লোকের সাথে যোগাযোগ করে শাশুড়ি ফিরে আনছে, এবং আনার পরে আমার নামে আমার শাশুড়ি এবং বউ দুজনে মিলে মামলা দিছে। এই মামলা খাই আমি তখন পালাইছি ভাই, আমার ঘর বাড়ি সব, ওই যে এটা ধরেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো, তো ওই ভাইরাল ভিডিওর সূত্র ধরে ধরেন আমার এই পুলিশ অনেক ইমোশনাল হয়ে গেছে। আমি এত জঘন্য কাজ করছি যে হজে নেওয়ার নাম করে পতিতালয়ে বিক্রি করে দিছি, মানে পুলিশও তখন এই বিষয়টাতে খুব ইমোশনাল হয়ে গেল, পাগলা কুত্তার মতো তখন আমাকে খুঁজতে বেরিয়ে গেল। আমি কোথাও থাকতে পারি না, অ্যান্ড এরকম একটা অবস্থার ভিতরে আমার বাড়িতে আসে পুলিশ, ঘরে আসে, আমারে দৌড়ায়, মানে মারাত্মক একটা অবস্থা। প্রায়
7 মাস পর্যন্ত আমি এরকম করে বাইরে বাইরে পালাতক অবস্থায় ছিলাম। এই 7 মাসে আমাদের দোকানপাট সব কিছু শেষ, আমার আব্বার ব্যবসা বাণিজ্য শেষ, আব্বারে ধরে নেয়, 7 দিন আটকায় রাখে পুলিশ, আবার আব্বাকে ছেড়ে দেয়, আবার আব্বা কিনেছে, আবার ছাড়ে। আমাদের হোটেলও গেছে এবং আমাদের যে দোকান ছিল দোকানও গেছে, হোটেলেও গেল, দোকানও গেল। এবং এর মাঝে 7 মাস পরে আমি তখন আব্বুর কাছ থেকে আমি আমার বউয়ের ফোন নাম্বারটা নিয়ে, আমার বউ তখন একটা নতুন সিম চালাইতো, আমার বউর ফোন নাম্বারটা নিয়ে তখন বউর কাছে চিৎকার করে কান্না করি যে তুমি যে এই কাজটা করলা, আমার মেয়েটারে নিয়ে গিয়া তুমি এরকম করলা, তুমি জানো আমি এরকম বিপদে পড়ছি, তোমার আম্মাকে আমি বাসায় রাখছি, আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি একটা টিকিটের দাম কমলে তোমার আমার দেশে পাঠাই দিব, কিন্তু সে অবস্থার ভিতরে ইন্ডিয়ানই ধরে ফেলছে। এখন ইন্ডিয়ানই বলতেছে তোমার আম্মারে আর আমারে জেলে দিয়ে দিবে। তো আমি জেল কাটার ভয় তখন ওখান থেকে পালাই আসছি। পালাই আসার পরে দেন আমি ইন্ডিয়ানই বলছে পরে আমি ভাবছিলাম যে পরে কোনোভাবে তোমার আম্মাকে নিয়ে আসবো, তা আমি আর তোমার আম্মাকে আনতে পারি না। ও আমাকে বলে ইন্ডিয়ানই তো বলছে যে তুমি আমার আম্মারে বিক্রি করে দিয়েছো, টাকা নিছো নাকি, এত এত হাজার রিয়াল নাকি তুমি নিয়ে গেছো। আমি বলি না না না, ইন্ডিয়ান এটা মিথ্যা কথা বলছে, ইন্ডিয়ান যে বিভিন্ন জায়গায় ওর মারে তোমার আম্মারে বিক্রি করছে, এই জন্য ইন্ডিয়ান এটা মিথ্যা কথা বলছে, আমি তোমার আম্মারে বিক্রি করি নাই। পরে আমারে বলতেছে না তুমি আমার আম্মারে বিক্রি করছো। আমি এমনি ওর সাথে কথাবার্তা বলি, পরে আমার মেয়েটা কান্না করতেছে, তাহলে আমার মেয়েটার কাছে একটু কথা বলি। পরে আমার মেয়েটার কাছে দিল এবং দেওয়ার পর আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি, আমার মেয়ে আব্বু আব্বু বলে কান্না করছে। আমি বলি যে আমার একটাবার আমার মেয়েটার একটু দেখতে দাও, তখন দুইটা পায়ে ধরি, তো তুমি যদি পারো আমাকে পুলিশে ধরাই দাও, সমস্যা না, আমি পুলিশে দিয়ে দাও, তা আমার মেয়েটার আমি একটু দেখবো। এই কথা যখন ও আমাকে বললো, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, অমুক জায়গায় আসো। তো আমার কথা হচ্ছে যদি আমাকে পুলিশে ধরাইও দেয়, পুলিশে ধরাই দিলে ধরাই দিবে, সমস্যা নাই, কিন্তু আমি যাবো, প্রয়োজনে পুলিশের হাতে আমি হ্যান্ডকাপ পরবো, তাও আমি যাবো। এবার আমি ওই জায়গায় গেছি, ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় গেছি, ও যে ঠিকানা দিচ্ছে ঠিকানাতে ও তখন আসছে আমার মেয়েরই না, মেয়েটা আমার কোলে আসছে, আব্বু আব্বু বলে কান্না করতেছে, আমিও কান্না করে দিছি, ও তখন কান্না করতেছে। আমাকে বলে চলো বাসায় চলো, আম্মুর পা ধরে ক্ষমা চাইবা। আমি বলি আমি তোমার আম্মুর সামনে যেতে পারবো না। ও আমাকে বলে আসো, আম্মু কিছু বলবে না, তুমি আসো, আম্মুর পা ধরে ক্ষমা চাইবা। পরে একথা বলার পর আমি তখন বলছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। পরে আমাকে নিয়ে গেছে, ওর মা বসে আছে, আমি যে কীভাবে ওনার সামনে গেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি গিয়ে ওনার পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছি যে আম্মা আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, আমার অন্যায় হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। উনি বলে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা করছো হয়তো বিপদে পড়ে করছো, আচ্ছা সমস্যা না, তুমি আমার বাসায় এখানে থাকো। এর মাঝে উনি আমার বাসায় থাকতে শুরু করলো, ফাইজের দিক দিয়ে মামলাটা আমরা সব উঠাইলো এবং মামলাটা আমরা সব কিছু উঠানোর পরে আমার আব্বার কাছে গেল ফাইজা, যাওয়ার পরে মোটামুটি সব কিছু কিন্তু ওই সময়টাতে ঠিক হয়ে গেছে। ফাইজার সাথে আমার সম্পর্ক, আমার মেয়ের সম্পর্ক, এইভাবে সব কিছু ঠিক হওয়ার প্রায় 1.5 বছর আমি ফাইজার সাথে পুনরায় আবারও সংসার করি। কথাগুলো খেয়াল করে শুনবেন, এই 1.5 বছর আমার ঘরে আর একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে। আমার ছেলেটা হওয়ার পরে এই সময় কিন্তু ফাইজার আম্মু, আমার আব্বু সবাই কিন্তু খুব ভালো। একভাবে ফাইজা তখন উত্তরাতে একটা জায়গা দেখে জায়গাটাও কিনবে, আমার বলে জায়গাটা আমি কিনবো। আমি কিন্তু তখন আবার দোকান চালু করি, আমি নিজে নিজে দোকান করি। পরে ওই জায়গাটাও কিনবো, পরে আমার বলে যে জায়গাটা কিনবে। পরে দেখলাম জায়গার দাম হচ্ছে আপনার 70 লাখ টাকার মতো। তো আমার কাছে প্রায় 30 লাখ টাকার মতো ছিল, ওই যে সৌদি আরব থেকে কিছু টাকা নিয়ে আসছে, বাকি কিছু টাকা জমানো ছিল। আমার আব্বুরে ধরছে, আব্বুর কাছ থেকে প্রায় কিছু নিয়ে এদিক সেদিক থেকে ঋণ টিন করে প্রায় 70 লাখ টাকা দিয়ে আমি তখন ওই জায়গাটা কিনি। এবং জায়গাটা কেনার পরে একটা ডেভেলপমেন্ট কোম্পানি যারা বাড়ি বানায় যারা হচ্ছে করে, ওদের কাছে আমি তখন এই বিক্রি করলাম বলতে ওদের কাছে জায়গাটা দিলাম এবং ওরা ওখানে বাড়ি বানাইছে, 6 তলা বাড়ি বানাইছে। এবং 6 তলা বাড়ি বানানোর পরে তো এখান থেকে আমি ভাড়া পাচ্ছি এবং আমার ভাইরও ঢাকা শহরে বিভিন্ন জায়গাটাকে কিনছে, ওরাও বাড়িঘর বানাইছে। আমার আব্বা ওদেরকেও টাকা পয়সা দিয়েছে, আমারও টাকা পয়সা দিয়েছে। তো এরপরে সব কিছু ঠিকঠাক হলো, বাড়িঘর হলো, আমি চলতেছি, আমার বউরে নিয়ে আসি, শাশুড়ি নিয়ে আসি। এই অবস্থার মধ্যে হঠাৎ করে আমার একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা বলতে এরকম, আমার হঠাৎ করে মাথাটা ব্যথা করে, মাথা ব্যথা করে, এরকম মাথা ব্যথা করে যে মাথা ব্যথা আমি নিজের চুল টেনে ছিঁড়ে ফেলি, এরকম একটা অবস্থা। এরকম হতে হতে হঠাৎ করে যে ভাই আমার কী হয়েছে আমি জানি না, আমি হঠাৎ করে আমার মেমোরি লস করে, আমি পাগল হয়ে যাই। এবং পাগল হয়ে যাই বলতে এটা 2017 সালের ঘটনা। 17 সালে আমি সম্পূর্ণভাবে পাগল হয়ে যাই এবং 17 গেল, 18 গেল, 19, 20, 21, 22, 23 সালের দিকে, 23 সালের ফেব্রুয়ারির দিকে মোটামুটি আমি একটুখানি সুস্থ হই। 23 সালের ফেব্রুয়ারিতে একটুখানি সুস্থ হই, ভালো হই প্রায় 7 বছর পরে। এবং 23 সালে পুরোপুরিভাবে ভালো হই। আমি মাথায় কোনো চুল রাখতে পারি না, মাথায় কোনো চুল উঠলেই মাথা চুলকায়। আমি সবসময় মাথার চুল ফেলে দিই, একটু হলে মাথা চুলকাতে শুরু করে, মাথার চুল ফেলে দিই।
তো আমি যখন ভালো হবার পরে আমি যেটা দেখি যে আমার বউ অন্যত্র বিয়ে বসছে, আরেক জায়গায় বিয়ে বসছে, এবং আমার যে বাড়িটা আছে ওই বাড়ির মধ্যে আমার বউ আছে, এবং আমার সন্তানেরা আছে, মানে আমার ছেলেমেয়েরা আছে। পরে আমি যখন বাড়ির কাগজপত্র দেখতে গেলাম, বাড়ি আমি ঠিকই আমার নামে কিনছি, এবং আমার নামে কেনার পরে ওই বাড়ি আমি 2017 সালে আমার বউয়ের নামে আমি দিয়ে দিই। মানে কীভাবে দেই মানে আমি নিজেও জানি না। তো আমি তো পাগল ছিলাম, পাগল থাকার পরে আমার বউরে আমি বললাম, আমার বউ বলে তুই বাড়ি আমার নামে লিখে দিছো। তো আমি চিন্তা করতেছি আমি পাগল হয়েছি ঠিক আছে, বাট আমি তো এত পাগল হই নাই যে আমার নিজের বাড়ি আমি আমার বউয়ের নামে লিখে দিব। পরে এর নিয়ে আমি মামলা করি, এবং আজও মামলা চলতেছে, এখনও স্টিল মামলা চলে, মামলার এখনও রায় আসে নাই। আমার বউ বাড়িতে দখল করে আছে, এবং আমি পরিশেষে বিভিন্ন হুজুর কবিরাজের কাছে যে জানতে পারি আমার বউ আর আমার শাশুড়ি মিলে আমাকে এমন একটা জিনিস খাওয়াই দিছিল যেটার কারণে আমার এরকম সমস্যাটা হয়েছে। তো আমার জীবনে আমি অপরাধ করছি, অপরাধের কোনো শেষ নাই, সীমাহীন অপরাধ করছি। এরপরে এখন আমি আমার আব্বা আম্মার সাথেই আছি, তারা আমাকে রাখছে তাদের সাথেই। তো আমার জীবনের ঘটনাটা আমি আপনাকে বললাম। আমার আম্মা আপনার অনেক বড় ভক্ত, আমার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আমার আম্মার মাধ্যমে আমি আপনাকে পাইতাম, মাঝে মাঝে আম্মার আমি একসাথে ঘুমাইতাম, আম্মা আপনার গল্পগুলো শুনতো, সে জায়গা থেকে আমি আপনাকে পাইছি, এবং আমারও ইদানিং আপনার গল্প ভালো লাগে। তো আমার জীবনের কথাগুলো আপনাকে জানালাম, যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, আমার আম্মার জন্য দোয়া করুন, আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ হয়তো তবে দান করে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে মুরাদ হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ দেখেন, আমরা আসলে গল্পটার মাঝে একটা জিনিস আমি খুব অবাক হয়ে চিন্তা করলাম। ফাইজা এবং ফাইজার মা ফারজানা আন্টি, ইনারা এমনভাবে মানে মাস্টার প্ল্যানিং করলো, আমরা আসলে কারোর সাথে রাগ হলে মানে রাগ যে কন্ট্রোল করতে পারে সেই দুনিয়াতে সাকসেস পুরুষ বা সাকসেস মানুষ। রাগ যে মানুষটা কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সাকসেস। আমরা রাগে উঠলে ভিতরের অনেক মানে গোপন কথা বলে ফেলি, যখন কারো উপর রাগ হয়, যেই তোর তো আমি এটা করতাম ওইটা করতাম, মানে ওই কথাগুলো বলে ফেলি। রাগ যে কন্ট্রোল করতে পারে সেই দুনিয়াতে প্রকৃত মানুষ। আর ফাইজা এবং ফাইজার আম্মা তাদের নিজেদের রাগ ক্ষোভকে কন্ট্রোল করে এমনভাবে মুরাদের জীবনে মিশছে, ওরা যদি মামলা চালায় যেত তাহলে মুরাদের এত বড় ক্ষতি করতে পারতো না। মাস্টার প্ল্যানিং করে মুরাদের জীবনে ঢুকে মুরাদের যে ক্ষতিটা করছে, আমি জানি মুরাদ এর চেয়েও বেশি ক্ষতি ফাইজার এবং ফাইজার মায়ের করছে। যেমন কর্ম তেমন ফল, যেটা মুরাদ করেছে সেটাই মুরাদ পেয়েছে। হয়তো করেছে একটু, পেয়েছে বেশি, উপরের দিকে ঢিল ছুঁড়ে মারছে, এটা এসে তার গায়ে আবার আঘাত করছে। তো যারা মুরাদের গল্প শুনেছেন, মুরাদের গল্প শুনে সতর্ক হন, সৃষ্টিকর্তার বিচার নীরবভাবে হয়ে থাকে। কারো ক্ষতি করে আপনি আজকে মহা কিছু হয়ে গেছেন, আসলে বিষয়টা এরকম না। কাউকে আপনি একটা ঘুষি দিচ্ছেন, তো আপনি মনে রাখবেন যে 10টা ঘুষি আপনার জন্য ওয়েট করছে। কাউকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনি আরেকটা গাল আপনি রেডি করে রাখেন যে অন্য কেউ আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য দিয়ে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।